শুরু করছে তাইলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমরা সবাই এখনো সুস্থ আছি এই কোভিড প্যান্ডেমিক অবস্থায়। তো আজকে আমাদের নিয়মিত সেশনের অংশ হিসেবে প্রজেক্ট ম্যানেজার্স ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে আমাদের সাথে আছে এস এম আয়াজ বিন আহমেদ, পিএমপি। উনি আছেন এক্সিকিউটিভ ক্যাপেক্স এন্ড প্রজেক্টস নেসলে বাংলাদেশ লিমিটেড। আজকে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেশনের যে টপিক সেটা হচ্ছে কনসেপ্ট অফ অপারেশন এন্ড স্টার্টআপ লিড ওএসএল ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এই জিনিসটা নিয়ে আয়াজ ভাই আমাদের সাথে কথা বলবে। তার আগে যারা জয়েন করেছেন আমাদের নিয়মিত অনিয়মিত এবং যারা নতুন জয়েন করছেন গত সপ্তাহ থেকে তাদেরকে আবারও অভিনন্দন জানাই। তা আমরা প্রথম সেশনটা আগে প্রেজেন্টেশনটা গো থ্রু করবো। আর আয়াজ ভাইকে আসলে নতুন করে আপনাদের সবার সামনে পরিচয় করে দেওয়ার মতো নাই, যদিও আমরা যে জার্নিটা আমরা গত ডিসেম্বর থেকে বা নতুন কোভিড পিরিয়ডে শুরু করেছে ওই সময় উনি ছিলেন না, বাট উনি তার আগেরও আমাদের পিএমপির দিক দিয়ে অনেক সিনিয়র। 2018 সালে উনি পিএমপি পাস করেছেন। আর ওনার আরেকটা হচ্ছে এক্সাম ডেভেলপমেন্ট ওয়ার্কশপ এট নিউজিল্যান্ড ইন 2018, যে কর্মশালাটা হয় উনি একটাতে পার্টিসিপেট করছিলেন। এই যে আমরা বিভিন্ন এখন যে নতুন কিছু পাচ্ছি, ফয়েজ ভাই মনে হয় আগেও আমাদেরকে 2-1 বার বলেছে। তো উনি পার্টিসিপেট করেছেন। আর প্রফেশনালি উনি ইঞ্জিনিয়ার, ব্যাচেলর ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম সুয়েট 2011 সালে। তো বর্তমানে নেসলে বাংলাদেশে আছে। তা আমার মনে হয় আয়াজ ভাই শুরু করতে পারেন। আর আপনার ভিডিও কি অন করবেন আপনি? ভিডিওটা অন করা যায়, বেটার মনে হয়। আমার মনে হয় স্ক্রিন শেয়ার দিতে পারেন। স্ক্রিন শেয়ার দিয়ে ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই। সবাই তো আমাদেরকে সাউন্ড শুনতে পাচ্ছেন তো না? জি, শোনা যাচ্ছে না? ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু প্রেজেন্টেশন মোডে দেন আয়াজ ভাই। জি জি জি, ঠিক আছে না? এখন সবাই শোনা যাচ্ছে, সাউন্ডও ক্লিয়ার আছে? হ্যাঁ, গ্রেট। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয় তো অলরেডি রাজা ভাই কিছু দিয়েছেন, তো এর বাইরে আসলে আর পরিচয় দেওয়ার মতো কিছু নাই। তো এই ধরনের একটা প্ল্যাটফর্মে আসলে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন আপনারা, এই জন্য পুরো টিমকে ধন্যবাদ। তো আমি আসলে কথা বেশি না বাড়ে আমার মনে হয় আমরা আস্তে আস্তে চলে যাই আর কি। জাস্ট আমি নেসলেতে কাজ করার সুবাদে আসলে যা যা শিখেছি আর কি, তারই একটা পার্ট আজকে জাস্ট আমি নলেজ শেয়ার, যা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আপনাদেরও নিশ্চয়ই অনেক কিছু এই ধরনের ইয়েগুলোতে এক্সপিরিয়েন্স আছে, সেগুলোও জাস্ট জানার জন্য। তো আমি একটা ছোট প্রেজেন্টেশন প্রিপেয়ার করেছি, তো আমি প্রসিড করছি আর কি। আমার প্রেজেন্টেশন টপিকটা হচ্ছে অপারেশন অ্যান্ড স্টার্টআপ লিড ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো অপারেশন অ্যান্ড স্টার্টআপ বলতে আসলে আমরা যেটা বুঝতে পারি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা প্রজেক্ট যখন মোটামুটি আমরা দাঁড় করিয়ে ফেলি এবং যখন সেটার কমিশনিং স্টেজে থাকে, সেই সময়টা থেকে আসলে প্রজেক্টের স্টার্টআপ ক্রাইটেরিয়া শুরু হয়। তো আমি প্রথমেই হচ্ছে 2টা রিয়েল লাইফ সিনারিও দিয়ে শুরু করতে চাই, যাতে আমরা কনটেক্সটের সাথে একটু কানেক্ট করতে পারি। ফার্স্ট সিনারিওটা হচ্ছে একটা, আমি আমাদের নেসলের কনটেক্সটেই বলি, একটা ইনফ্যান্ট ফর্মুলা মানে বেবি ফুডের প্রজেক্ট, প্রায় 300 কোটি টাকার ভ্যালুর একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটা যখন মোটামুটি সব মেশিন বসে, ইনফ্রাস্ট্রাকচার সহ সবকিছু যখন রেডি, যখন কমিশনিং স্টেজে প্রজেক্টটা আসলো, যখন কিনা ট্রায়াল ফেজ শুরু হবে, তখন একটা ইস্যু অ্যারাইজ করলো যে ট্রায়াল প্রোটোকলে আমরা যে র ম্যাটেরিয়াল ইউজ করব, সেই র ম্যাটেরিয়ালটা একবার ট্রায়াল দেওয়ার পরে সেই র ম্যাটেরিয়ালটা ফেলে দিতে হবে, সেইটা আর ইউজ করা যাবে না। কারণ হচ্ছে সেই যে প্রোডাক্টটা, রিসিভিং প্রোডাক্টটা, সেটা থেকে কিছু অ্যালার্জেন কন্টামিনেট হতে পারে লাইনে, যেটা পরবর্তীতে
লাইনের ডিসইনফেকশন বা স্যানিটাইজেশনের প্রয়োজন হবে, যেটা যদি আবার যদি রিসাইকেল। কিন্তু কনসেপচুয়ালি একদম শুরুর দিকে প্রজেক্টের যেটা কনসিডার করে রাখা হয়েছিল যে একই র মেটেরিয়াল সেটাই বারবার ট্রায়াল করে লাইন ফিক্সিং এবং লাইনের যা যা ফাইন টিউনিং আছে সেটা করা হবে। তো কমিশনিং স্টেজে এই ধরনের একটা ডিসিশন আসার কারণে দেখা গেল যে প্রজেক্ট ভ্যালুতে সেটা প্রায় ইম্প্যাক্ট হয়ে গেল 20 মিলিয়ন বিডিটি র ম্যাটেরিয়াল এক্সট্রা লাগবে। তেমন একটা সিচুয়েশনে এই 20 মিলিয়ন বিডিটি এক্সট্রা প্রজেক্ট টিম বিয়ার করতে রাজি না। তো প্রজেক্ট টিম বিয়ার না করলে সেটা যায় ফ্যাক্টরি খরচে। ম্যানুফ্যাকচারিং যে ডিরেক্টর উনিও এই খরচ বিয়ার করবে না। উনি বলছে যে কেন এটা ইনিশিয়ালি এটা কনসিডার করা হয় না এবং কেন এটা ক্যাপেক্স কস্ট কনসিডারেশনে আনা হলো না। এই বার্ডেন আমি এখন কিভাবে নিব, কারণ আমার ফ্যাক্টরি যে ডেলিভার্ড কস্ট, টোটাল ডেলিভার্ড কস্ট, সেই টার্গেটটা আমি ফুলফিল করতে পারবো না এই কস্টটা যদি আমি কনসিডার করি। তো এই নিয়ে মোটামুটি দুই পক্ষের মধ্যে অনেক ধরনের আলোচনা হলো, অনেক ধরনের ফিডব্যাক, অনেক ধরনের লজিক অ্যান্টি লজিক এক পার্টি আরেক পার্টিকে দেখাচ্ছে এবং এটা নিয়ে শেষ পর্যন্ত সেন্টার পর্যন্ত আমাদের কোম্পানির সেন্টার পর্যন্ত এসকেলেট হলো এবং এভাবে করে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 মাস এই ডিসিশন নিয়ে ডিলে হলো এবং যার রেজাল্ট হলো যে এই প্রোডাক্ট লঞ্চে 2 মাস নেসলে পিছাই গেল মার্কেট। আচ্ছা, এটা গেল একটা সিনারিও। আরেকটা সিনারিও যেদিন খাবো দিন আমি এমনি বলবো যে খাবো। আমার মনে হয় একটু অন্যরা একটু মিউট করে রাখলে ভালো, কারণ ইন্টারাপশন আসছে। জি জি, আচ্ছা, এটা গেল একটা সিনারিও। আরেকটা সিনারিও আমি জাস্ট বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যে নুডলস যে প্লান্ট ম্যানুফ্যাকচারিং, যেখানে প্রসেসিং এবং প্যাকেজিং হয়, সেইটার যে সেকেন্ড যে লাইনটা আমাদের ফ্যাক্টরিতে বসানো আছে, সেই ফ্যাক্টরিটাতে হিউজ অ্যামাউন্টের ওয়েস্ট অ্যান্ড রিওয়ার্ক জেনারেট হয়। তো যেটা বেঞ্চমার্কিং ডাটা থেকে অন্যান্য সিমিলার কাইন্ডের ফ্যাক্টরিতে যেখানে 3-4% ওয়েস্ট অ্যান্ড রিওয়ার্ক, সেখানে এটা অ্যাবাভ 10%, ডাবল ডিজিট রিওয়ার্ক। তো ম্যানেজমেন্ট এই ধরনের এই প্রসেস লাইনের সাথে যারা ইনভলভ তাদেরকে এক্সট্রিম প্রেশারাইজ করছে যে এটা কেন রিডাকশন হতেছে, কেন রিডিউস হতেছে না, কোথায় সমস্যা, কি হয়েছে। তো পরে অনেক ইনভেস্টিগেট করে যেটা জানা গেল যে যখন প্রজেক্টের লেআউট ফাইনালাইজ করা হচ্ছিল, সেই সময় স্পেস কনস্ট্রেইনের কারণে একটা প্রায় 4 থেকে 7 মিলিমিটার লম্বা একটা বাফার, 7 মিটার লম্বা একটা বাফার বাদ দেওয়া হয়েছে, বাফার কনভেয়ার। সো সেই বাফার কনভেয়ারটা বাদ দেওয়ার কারণে যেটা হয়েছে যে লাইনে যে কোনো জায়গাতে ভেরি স্মল স্টপেজের কারণে লাইন বন্ধ করে দিতে হয়। আচ্ছা, আমি জাস্ট একটু বলে রাখি, মানে আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সো আমার মানে উদাহরণগুলা প্লাস আমার যে স্লাইডগুলো আছে সেগুলা একটু ওই ধরনের হবে আর কি। তো আমার মনে হয় আপনারা যদি কেউ অন্য ট্র্যাকে যদি থেকে থাকেন, তো কোনো কিছু যদি মনে হয় যে আপনি রিলেট করতে পারছেন না, তাহলে একটু জাস্ট মানে রেজ করবেন আপনার ভয়েসটা, যাতে করে আমি চেষ্টা করব যাতে আপনি যে ট্র্যাকে সেটার সাথে কিভাবে এটাকে অ্যানালগাস করা যেতে পারে। অসুবিধা নাই, আমরা অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং এ অনেক আছে, আর ম্যানুফ্যাকচারিং বেসিক নলেজ তো মোটামুটি আমাদের সবারই থাকে। মোটামুটি সবাই, আর এখান থেকে লার্নিং হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি 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 জি। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো সেই প্রায় 7 মিটার লম্বা একটা বাফার এরিয়া বাদ দেওয়া হয়েছিল স্পেস কনস্ট্রেইনের কারণে। কারণ ওই সময় যে স্ট্রাকচারটা যতটুকু রেডি করা ছিল ওইটুকু স্ট্রাকচারে এই ধরনের একটা বাফার কনসিডার করে কোনোভাবে লেআউট ম্যাচ করানো যাচ্ছিল। তো সেটা মোটামুটি 7-8 বছর আগে, এবং সেই থেকে আসলে রিওয়ার্ক এভাবে করে চলে আসতেছে। আচ্ছা, তো আমার মনে হয় আমরা যারা আসলে প্রজেক্টে কাজ করি ডে টু ডে লাইফে, বা আগেও যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন, তারা এই ধরনের সিচুয়েশনের সাথে খুবই পরিচিত আমার মনে হয়। আপনারা মাঝে মাঝে একটু আমাকে ফিডব্যাক দিয়েন বা রেসপন্স করেন, তাহলে মনে হবে যে না বোধহয় লাইভ আছে।
তো মেইন অপারেশনাল স্টার্টআপ লিডের যে কনসেপ্টটা, সেটা আসলে মানে এই ধরনের সিচুয়েশনটাকে কিভাবে ওভারকাম করে এটাকে আরো আগে থেকেই এই যে স্টার্টআপের যে ধরনের কমপ্লেক্সিটি অ্যারাইজ হয় সেটাকে আরো ভালোভাবে ভিজিবিলিটি এনে শুরু থেকে সেটাকে নিয়ে কাজ করা যায়, সেই কনসেপ্ট। তো শুরুতে আমার যে স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখন যে মাইন্ডসেট থাকে, মানে স্টার্টআপের ওল্ড মাইন্ডসেট যেটাকে আমরা বলতেছি, যে আমাদের অপারেশনাল স্টার্টআপ লিডার আসার আগে আমাদের যে ধরনের মাইন্ডসেট থাকতো, সেখানে হচ্ছে যে আমাদের কোনো ধরনের কোনো কন্টিনিউয়াসলি প্ল্যান থাকতো না। যে আমার যদি স্টার্টআপের সময় যদি যে ধরনের কমপ্লেক্সিটি অ্যারাইজ হতে পারে সেগুলোর এগেনস্টে আমার কি ধরনের প্রিকশন, কি ধরনের মেজার নেওয়া আছে, সেই ধরনের কোনো প্ল্যান আমাদের থাকতো না ওভাবে। প্লাস হচ্ছে আমাদের যে অপারেশনাল ক্যাপাবিলিটি সেটাও ভেরি মিনিমাম, এবং আমাদের ভ্যালিডেটেড ডিজাইন বলেন বা প্রসেস ম্যাটেরিয়াল বলেন, এগুলা মানে সোজা কথা ওই জায়গাটাতে আমাদের খুব একটা ফোকাস দেওয়া হয় না। প্রজেক্ট ম্যানেজার যারা, তারা আসলে ওই জায়গাগুলা হয়তো তাদের অন্যান্য আদার কাজের প্রায়োরিটির কারণে ওই জায়গাতে ফোকাস করতে পারে না। তো এর কারণে যে লং টার্ম ইমপ্লিকেশন যেগুলো হয়, যেগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দুইটা ঘটনা বললাম সেগুলো থেকে আপনারা বুঝতে পারতেছেন যে হাই ওয়েস্ট জেনারেট বা লং ট্রায়াল টাইম লাগতেছে আমার, আমরা মার্কেটে যে স্পিড আপ করে ঢুকতে পারতাম সেটা আমরা মিস করে ফেলি, বা প্রচুর ইমার্জেন্সি আসে ট্রায়ালের সময়, যেটা দেখা যায় যে আমার এডিশনাল অনেক কস্ট আমার প্রজেক্টে ইনকার করে ফেলে। তো এই জিনিসটাকে আসলে আমরা এভাবে করে বলি, মানে সবচেয়ে যেটা ইমপ্যাক্ট হয় কস্ট এবং আপনার লিড টাইম, দুইটাতেই ইমপ্যাক্ট হয়। সবচেয়ে বড় ইমপ্যাক্ট আসলে আমি মার্কেটে ডুবতে দেরি করে ফেলি, যেখানে ওই সময়টাতে আমার যারা কম্পিটিটর তারা আসলে মার্কেটের ভলিউম, ওইটাই লিড টাইম বলছে আর কি আইএস ভাই, আমি টাইমটা মিট করতে পারছি না। জি। তো আমরা ওটাকে বলছি যে স্টার্টআপ ফেজ দ্য নাইকি ওয়ে, এটাকে আমরা বলছি নাইকি ওয়ে। যে নাইকিতে যেটা আমরা বলি যে হ্যাঁ জাস্ট ডু ইট, ওদের একটা ট্যাগলাইন আমরা জানি। তো লাইক সিমিলারলি আমাদের স্টার্টআপ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কাইন্ড অফ ওই ধরনের আমাদের একটা প্রিপারেশন, যে জাস্ট ডু ইট। আমার প্রজেক্ট সব রেডি হয়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার মেশিনারি সব বসে যাবে, এবার জাস্ট আমি ক্লিক করব, আমার সব হয়ে যাবে, আমাদের এখানে মেন্টালিটি। যার কারণে আমাদের কি অবস্থা হয় সেটা ডান পাশের যে কার্টুনটা আছে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে মাথা ভেঙে যায়, হাত ভেঙে যায়, স্ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে, এই অবস্থা। মানে হয়ে যাওয়ার পর উঠছি ঠিক আছে, আর নামতে পারতেছি না। হ্যাঁ, জি। তো অপারেশনাল স্টার্টআপ লিডটা আসলে এটা আসলে কাজ করে হচ্ছে যে একটা চেঞ্জ এজেন্ট হিসেবে। কিরকম, যেমন আমরা যদি আমাদের এখন রেগুলার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের প্র্যাকটিস যদি দেখি, আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজাররা মোর ফোকাসড অন টেকনিক্যাল সাইডের আমাদের যা আমাদের মেশিনের ডিজাইন সলিউশন কিরকম হবে, ডিজাইন সলিউশন ডেভেলপ করা, বা আমাদের যে ধরনের মেশিন আমরা ইউজ করবো সেগুলোর ইফিসিয়েন্সি, সেগুলো ইফেক্টিভলি কিভাবে ফাংশনিং করবে, এই জিনিসগুলো। বাট যেটা হয় যে আমরা এই যে আমাদের যে সলিউশন, টেকনিক্যাল সলিউশনটা আমরা নিয়ে আসতেছি, সেটা যারা আসলে এক্সিকিউট করবে, যারা আসলে রান করবে, তারা আসলে সেটাকে এমব্রেস করে নেওয়ার জন্য কতটুকু কেপেবল, কতটুকু তারা অ্যাডাপ্ট করার জন্য রেডি আছে। হ্যাঁ, তো সেই জিনিসটাতে আসলে আমাদের দুর্বলতা। বাট এই দুইটা জিনিসের যখন পারফেক্ট সিনক্রোনাইজেশন হবে, যে আমি যে ডিজাইনটা অফার করছি এবং সেই ডিজাইনটা যারা রোল আউট করবে তাদের মধ্যে যখন পারফেক্ট সিনক্রোনাইজেশন হবে, তখন আসলে আমাদের সাকসেস আসবে। তো এই পর্যন্ত আপনাদের কি কারো কোনো কোশ্চেন বা কিছু আছে কিনা, আপনাদের কোনো ফিডব্যাক, বা আপনারা যদি আমি এতক্ষণ যা বললাম আপনারা যদি আপনাদের জায়গা থেকে রিলেট করতে পারেন, দুই একটা কথা আমাদের সাথে যদি শেয়ার করা যায়। জাস্ট আমি চাচ্ছি যে আপনারা একটু পার্টিসিপেট করলে আমার মনে হয় মনোটোনাস হবে না জিনিসটা। ভাই অভিজিৎ তোমার একটু দূরে আছে বুঝছো, মাইকটা একটু কাছে নাও, কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, জি শোনা যাচ্ছে। আমার নাম অভিজিৎ, আমি মার্কস এন্ড স্পেন্সারে আছি। জি অভিজিৎ ভাই। রানিং যে স্লাইডটা আরেকটু বলবেন একটু, রানিং যে আপনার স্লাইড আছে ওএসএল এর চেঞ্জ। হ্যাঁ আমি বলি, আমি জাস্ট একটা কনটেক্সট আপনাকে বলি, তাহলে তো আপনি বুঝতে পারবেন। মানে মেইন আসলে আমাদের ওএসএল এর কাজ করার জায়গাটা কোথায়।
সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে আপনার অফিস থেকে আসছেন, আপনার নেক্সট দিন হচ্ছে উইকেন্ড, ঠিক আছে? তো রাইট, আপনি উইকেন্ডে আপনি আপনি আপনার হয়তো আপনার অফিসের একটা দাওয়াত আছে, কোথাও আপনার কলিগদের সাথে হয়তো বসবেন বা কিছু একটা, জি, ঠিক আছে? সো আপনি সেটা বাসায় ভাবিকে জানান নাই। আচ্ছা, জি, তো জানান নাই, তাহলে এখন এর পরের দিন ভাবি জানে যে আপনি হয়তো আপনার ছুটি, তো ভাবি সেই জন্য একটু স্পেশাল খাবার দাবার রেডি টেডি করছেন আর কি, হ্যাঁ, আচ্ছা, রেডি করছেন। তো এখন আপনি হচ্ছে যে যে আহ, আপনার হয়তো লাঞ্চের দাওয়াত, আপনি হয়তো 12টার দিকে রেডি প্রিপারেশন হচ্ছেন, রেডি হচ্ছেন, যাবেন, এই সময় ভাবি এসে বললো যে হ্যাঁ এখন কোথায় যাচ্ছ? আপনি বলেন যে আমার তো দাওয়াত আছে। ভাই বলেন যে না, এখন কেন দাওয়াত? আমি তো তোমার জন্য এই রেডি করছি, এত কিছু কষ্ট করছি। তো আলটিমেটলি কি হলো ওভারঅল সিনারিওটা? এটা আসলে যে প্রজেক্টটা ভাবি করতে চাচ্ছিলেন সেটাও ফেল করলো, আপনার যে টার্গেট ছিল সেটাও, মানে পুরাটা একটা মেস হয়ে গেল। দুটাই তো fail। দ্যাট ইজ অনলি বিকজ অফ দ্য মানে কমিউনিকেশন আপনাদের মধ্যে প্রপার হয় নাই, যে আপনি আপনি জানান নাই যে আপনি এই ধরনের একটা কিছুতে যাবেন, আবার উনিও সেটা না জেনে উনি হয়তো প্রিপারেশন নিচ্ছেন যে হ্যাঁ স্পেশাল কিছু। তো এই যে আপনার মানে আপনি যে কমিউনিকেশন হইলো না দুইটা পার্টির মধ্যে, এর কারণে পুরো সিস্টেমটা কিন্তু ফেল করলো। ফেল করলো। জি। তো আসলে তো সেখানে এখানে বলতে চাচ্ছি যে মানে আপনি স্টার্টআপের ক্ষেত্রে মানে স্টার্টআপ টিম আর হচ্ছে প্রজেক্ট টিম, এই দুইটা একদম বিগিনিং একদম শুরু থেকে প্রজেক্টের কাজ করবে, যাতে করে প্রপারলি এনশিওর হয়। তো আমাদের ডে টু ডে প্রজেক্টগুলোতে কিন্তু দেখবেন যে আমাদের অপারেশন টিমের ইনভলভমেন্ট খুব কম থাকে প্রজেক্টে, এবং তাদের ইনভলভমেন্ট শুরুই হয় যখন আপনি প্রজেক্ট রোল আউট করবেন তখন থেকে। বাট মূল কাজটা কিন্তু তাদেরকেই করতে হয়, যেটা তাদেরকে মূল কেন্দ্র করে। আপনি যদি ওনাদেরকে যদি একদম প্রজেক্টের শুরুতে যদি ওনাদেরকে অনবোর্ড করে নিতে পারেন, যারা কি স্টেক হোল্ডারদের যদি আপনি এঙ্গেজ করে নিতে পারেন, তখন আপনি কিন্তু তাদের যে 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 রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি আপনার প্রজেক্টে ইনকর্পোরেট করে নিতে পারতেন। তো সেটা না করার কারণে পরবর্তী যখন আপনি স্টার্টআপ ফেজে যে কিন্তু আপনার পুরো সিস্টেমটা কলাপস করে যায়, এবং আমাদেরকে প্রচুর রিওয়ার্ক জেনারেশন আয়াস ভাই, রিয়েল লাইফে কিন্তু হয় অনেক ক্ষেত্রে, আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপেরিয়েন্সে অনেক ক্ষেত্রে যে অনেকে কাস্টমাররা অটোমেশনের জন্য চাপ দেয়, ম্যানেজমেন্ট বা ম্যানুফ্যাকচারাররা অটোমেশন করতে চায়, বাট যে অটোমেশন অনেক সময় যে মেশিনগুলি আসে ঠিক সেই মেশিনগুলি যখন ওদেরকে হ্যান্ড ওভার করা হয়, ওরা বলে যে আপনারা যে মেশিন এসে এটা চাইনিজ লোকাল মেশিন, এটা 2 বছরের বেশি টিকবে না। আপনি যদি ব্রাদার বা জুকি মেশিন কিনতেন আমাদেরকে বলতেন, তাহলে আমরা আরো হয়তো কিছু শেয়ার করতাম, যেটাতে প্রোডাক্টিভিটি, লংজিভিটি বা পে ব্যাকটা আরো খুব ভালো হয়েছে, খুব ভালো একটা সময় চলে আসবে। তো এখানে একটা বিষয়, এইখান এই জায়গার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রথমে শুরু করলে মানে প্রথমে যদি ডাটা ক্যাপচার করি এটা অবশ্যই ভালো, কিন্তু মানে প্রথম দিকে কিন্তু সেরকম ইনপুট কিন্তু পাওয়া যায় না অপারেশন টিম থেকে, মানে আমার রিয়েল লাইফ না, সেই জন্যই তো মানে এটাই মানে মেইন কনসেপ্টটা কিন্তু ওই জায়গাতেই, আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত না কাউকে ইকুয়ালি রেসপন্সিবল না করতে পারবো যে হ্যাঁ তুমি প্রজেক্ট এন্ড স্টার্টআপ টিমের লিড, ইউ আর ইকুয়ালি রেসপন্সিবল টু রান দিস প্রজেক্ট স্মুথলি উইদাউট জেনারেটিং মাচ রিওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি, এই সব জিনিসগুলো যেন তুমি দায়ী, যতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল পয়েন্টকে ঠিক না করে তাকে প্রজেক্ট টিমের সাথে এঙ্গেজ করতে না পারবো, এবং প্রজেক্ট ম্যানেজার এবং স্টার্টআপ লিডার প্যারালাল মুভ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সুফল আমি পাবো না। যেমন আমি যে ঘটনাগুলো শুরুতে বললাম, সেই ঘটনাগুলোর জন্য আমি কিন্তু সোললি প্রজেক্ট ম্যানেজারকে দায়ী করে দিতে পারি, যে প্রজেক্ট ম্যানেজার ইজ রেসপন্সিবল, সে কেন এই ধরনের ইয়েগুলো কনসিডার করে নাই, বা সে কেন কনসিডার করে নাই সেটা কেন সে অপারেশনস টিমকে জানায় নাই। বাট এখানে যদি আমার একজন অপারেশন লিডার থাকতো, সে কিন্তু কখনোই একসেপ্ট করতো না এই ধরনের সিচুয়েশন, সে একসেপ্ট করে প্রজেক্টকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। সো ওইখান থেকে আসলে এই কনসেপ্টটা আসছে যে অপারেশন স্টার্টআপ লিডার একজন শুরু থেকেই প্রজেক্ট ম্যানেজারের সাথে প্যারালাল কাজ করবে, দুইটা প্যারালাল রোল, যাতে করে সে তার অপারেশনসের যে স্বার্থ সেটা আসলে প্রজেক্ট ম্যানেজার ঠিকভাবে কনসিডারেশনে আনতেছে কিনা সে সেটা ইনশিওর করবে। আয়াস ভাই, আমরা মনে হয় প্রসিড হয়, আমরা অলরেডি হাফ অফ দ্য টাইম পাস করছি। জি সরি অসুবিধা নেই, আমরা প্রসিড হচ্ছে। জি, আচ্ছা। নেক্সট যেটা হচ্ছে সব যত রিলেভেন্ট যা স্টেক হোল্ডার আছে সবাইকে একসাথে করে
যে স্টার্টআপ টিমের কাছে সাপ্লায়ার থেকে শুরু করে ভেন্ডর, প্রজেক্ট ম্যানেজার, মেইনটেনেন্স টিম থেকে শুরু করে সাপ্লাই চেইন, প্রোডাকশন, সবাই তাদের যা যা ইনপুট সব সেই ইন্টিগ্রেট করে স্টার্টআপটা হবে। এই সাইডটা থেকে আমি ওটা এই শাকিল ভাই একটা কথা আচ্ছা। বলছিল ওইখানে যে ইনভলভমেন্ট ইনপুট পাওয়া যায় না। আপনি যখন ইনভলভ করবেন, আমি যদি একটা ফর্মাল ওয়েতে না বলি তাহলে তো সেখানে দায়ভার এড়ানোর একটা সুযোগ আছে। বাট আমি ফর্মালি যখন স্টেক হোল্ডারকে নিয়ে আসবো, ওই যে যেটা ফিডব্যাক যদি না দেয়, সে চলে আসার পরে বলতে পারবে যে আমি তো সুযোগ পাই নাই, আমি বলি নাই, সেটা তখন তার দায়ভার, তার ইনক্যাপাবিলিটি হিসেবে আসবে আমার মনে হয়। মানে এটা আসলে ওভারঅল হচ্ছে মানে অর্গানাইজেশনের স্বার্থেই অর্গানাইজেশনকে করতে হবে, যে স্পন্সরকেই ঠিক করে দিতে হবে, স্পন্সরেরই ঠিক করতে হবে যে আমি চাই আমার লং টার্ম এই জিনিসটা আমার বার্ডেন না হয়ে যায়। তো সেই জন্যই সে একজন অপারেশনাল স্টার্টআপ লিডারকে তার প্রজেক্ট টিমের সাথে অনবোর্ড করে দিবে, ইনবিল করে দিবে, যাতে করে তার অপারেশনাল যে স্বার্থ সেটাও যাতে অক্ষুণ্ণ থাকে। আর অপারেশনের ক্ষেত্রে বেসিক্যালি তারাই তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আমরা তো সবসময় প্রজেক্ট ম্যানেজমেন্টে বলি যে কোনো একটা ওপিনিয়ন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট থেকে আমরা ওপিনিয়ন নিব, সেক্ষেত্রে তারা তো অলরেডি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তো তাদের ইনভলভমেন্টের মাধ্যমে অবশ্যই আমরা একটা ভালো ফিডব্যাক পাই। জি। এরপর জাস্ট এটার সাথে এটা মেইন যে কনসেপ্ট অপারেশনাল স্টার্টআপ লিডে, সেটা হচ্ছে ভার্টিক্যাল স্টার্টআপ। ভার্টিক্যাল স্টার্টআপ আমরা চাই যে আমাদের প্রজেক্টের স্টার্টআপ যখন শুরু হোক সেটা ভার্টিক্যালি আস্তে আস্তে আপওয়ার্ড হোক। এটা এমন যাতে না হয় যে সেটা একটা সার্টেন টাইম পরে যে সেটাকে আবার ব্যাকে এসে আবার রিওয়ার্ক করে আবার রিডিজাইন করে আবার সামনে যেতে হয়। এই যে একটা ইটারেটিভ প্রসেস যেটা স্টার্টআপের সময় আমরা ফেস করি, সেই জিনিসটা যাতে না হয়, সেই কনসেপ্ট থেকে আসছে ভার্টিক্যাল স্টার্টআপের কনসেপ্ট। তো স্টার্টআপের প্রপার প্ল্যানিং যদি আমরা যদি প্রজেক্টের শুরু থেকেই আমরা অপারেশন টিমকে অনবোর্ড করে যদি ওইভাবে কন্টিনজেন্সি প্ল্যান থেকে শুরু করে মেশিনের প্ল্যান, ভ্যালিডেশন, ম্যাটেরিয়ালের, সেটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমরা ভার্টিক্যাল স্টার্টআপ এনশিওর করতে পারবো। তো ভার্টিক্যাল স্টার্টআপের আমাদেরকে আসলে যে বেনিফিটটা দিবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি অফ প্রবলেমস এন্ড উইথ মিনিমাম ওয়েস্ট, অন টাইম, রাইট, ফার্স্ট টাইম। নয়েজ আসছে, আমার মনে হয় আনমিউট করলে ভালো হবে, কারো একজন বোধহয় মিউট করলে ভালো হবে। নেক্সট হচ্ছে উইথ ক্যাপাবিলিটিস বিল্ড ফ্রম এ ডিফেক্ট ফ্রি ডিজাইন টু ডেলিভার দ্য ডিফেক্ট ফ্রি অপারেশন। সো মেইনলি আমাদের টার্গেটটা হচ্ছে ডিফেক্ট ফ্রি অপারেশন স্মুথলি, যেভাবে আমার ডিজায়ার সেইভাবে আমি অপারেশনটা র্যাম্প আপ হবে। কোনো ধরনের স্টার্টআপের মাঝে যে কোনো ধরনের রিওয়ার্ক, কোনো ধরনের রিডিজাইন, সেই জিনিসগুলো অকার করবে না। আচ্ছা, তো এখন ভার্টিক্যাল স্টার্টআপ আমি জাস্ট একটু গ্রাফিক্যালি যদি দেখি যে ভার্টিক্যাল স্টার্টআপের কারণে আমাদের কি বেনিফিট হবে, যেটা হচ্ছে আপনারা যদি এই গ্রাফটা দেখেন, গ্রাফের এই যে একদম শুরু থেকে নাম্বার অফ ইস্যুস হাই, দ্যাট মিনস আমি যত ধরনের ইস্যুস আছে আমার স্টেক হোল্ডারদের কাছে, সেই নাম্বার অফ ইস্যুসগুলো আমি ইনিশিয়ালি কনসিডার করে নিব। তাহলে সেক্ষেত্রে আমার প্রজেক্টের একদম ইনিশিয়েশন স্টেজে আমার নাম্বার অফ ইস্যুস অনেক হাই, এবং গ্র্যাজুয়ালি আমার যখন ডিজাইন, বেসিক ডিজাইন, ডিটেল ডিজাইন, কনস্ট্রাকশন ফেজ যখন চলবে, তখন আস্তে আস্তে আমার এই ইস্যুসগুলো রিজলভ হয়ে আমি যখন স্টার্টআপ ফেজে আসবো, তখন আমি একদম আমার কোনো ধরনের কোনো ইস্যু নাই এবং আমি একদম স্মুথলি ভার্টিক্যালি স্টার্টআপ করার জন্য রেডি হয়ে যাবে। এই গ্রিন যে গ্রাফটা স্টার্টআপ পিরিয়ড, সেটা আমি অ্যাচিভ করতে পারবো। তো এখানে আসলে এই যে একদম শুরু থেকে জিরো ভ্যালু থেকে এই কোয়াড্রেন্টটা, সেখান থেকে আমি বলতে চাইছি প্রজেক্টের ইনিশিয়েশন স্টেজ। সো ইনিশিয়েশন স্টেজ থেকেই আসলে আমাদের ইস্যু আস্তে আস্তে রিজলভ হয়ে স্টার্টআপের আগে একদম জিরো হয়ে যাবে। জাস্ট এর পরের স্লাইডটাতে দুইটা আমাদের যে আগের মাইন্ডসেট এবং নিউ যে ওএসএল এর মাইন্ডসেট, সেই দুইটার মধ্যে একটা কম্প্যারিজনটা বোঝা যায়। আপনারা দেখেন এই যে রেড যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে আমাদের ওল্ড মাইন্ডসেট, যেখানে আমরা অপারেশনাল স্টার্টআপটাকে আমাদের প্রজেক্টে কনসিডারেশন আনি নাই। আর এই গ্রিন গ্রাফটা হচ্ছে যেখানে আমরা ওএসএল কে, অপারেশনাল স্টার্টআপকে আমরা কনসিডারেশনে নিয়ে এসেছি। তো আপনারা যদি রেড যে গ্রাফটা, সেটাতে যদি দেখেন যে প্রজেক্ট ইনিশিয়েশন থেকে আস্তে আস্তে আমাদের নাম্বার অফ ইস্যুস কিন্তু বাড়ছে, এবং যখন আমাদের কিনা প্রজেক্টের স্টার্টআপ, তখন ইস্যু সবচাইতে লম্বা হয়ে গেছে। আর মানে প্রথমে মনে হয় যে কোনো সমস্যাই নাই,
বড় সমস্যা হ্যাঁ। আসতে থাকে, বাড়তে থাকে। সমস্যা এবং স্টার্টআপে যে সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায়। এবং Right. তখন দেখেন আমাদের এই যে একটা রেড লাইন, এই রেড লাইন বরাবর আমরা স্টার্টআপ করি, মানে আমরা স্টার্টআপ শুরুতে ধাক্কা খাইছি, তারপর আবার উঠছি, ধাক্কা খাইছি, এভাবে উঠে উঠে এখানে আসছি। আর আমরা যদি অপারেশনাল স্টার্টআপ কনসিডারেশনে নিয়ে যে আমাদের অ্যাপ্রোচটা, সেটা যদি শুরু করি, শুরুতে আমাদের ইস্যুস অনেক বেশি, তারপরে সেটা আস্তে 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 বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ফেজে সেটা কমতে কমতে স্টার্টআপের সময় আমরা স্মুথ স্টার্টআপ করতে পারি। মানে তাহলে ব্যারিয়ার গুলো আমাদের- আগেই প্রিভেন্টিভ জি, মেজার বা eliminate হয়ে ইনিশিয়েটিভ নেওয়া হয়, যার কারণে ওইখানে মূল স্টেজে কোনো বাধাটা আসে না আসলে। জি, রাইট। তাহলে এই দুইটা স্টেজের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে বিশাল এরিয়া। এই বিশাল এরিয়ার বার্ডেন আমাকে বহন করতে হয়। এই বিশাল এরিয়ার বার্ডেনটা আমাকে বহন করতে হয় প্রজেক্টের স্টার্টআপের সময় থেকে শুরু করে ইভেন অপারেশন যখন শুরু হয়ে যায় তখন। তো এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আসলে আমরা কি এখন লিটল পে করে এই ইস্যুগুলো রিজলভ করে নিব, নাকি এর চাইতে 1000 আয়াজ ভাই একটু ইন্টারাপশন হচ্ছে মনে হয়। টাইমস বেশি আমরা পেমেন্ট পে করব? জি, না ঠিক আছে আয়াজ ভাই, ঠিক আছে এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, আচ্ছা। শুনতে অসুবিধা হলে একটু বললেন, যদি স্টিল সাউন্ডে যদি কোনো সমস্যা থাকে। না ঠিক আছে, এখন আচ্ছা। প্লিজ কন্টিনিউ। এখন পর্যন্ত কারো কি যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো আদার ভিউ, কোনো আদার পারসেপশন যদি থেকে থাকে। আমার একটা প্রশ্ন আর কি। আমি অবশ্য মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমার এক্সপেরিয়েন্স নাই। জি ভাই। সো দিস ইজ মাই ল্যাকিংস অ্যাকচুয়ালি। তো এই যে তোমরা যখন নতুন কোনো প্রজেক্ট নিচ্ছ, তখন এই যে স্টেক হোল্ডার, যেমন তুমি প্রোডাকশন অথবা সেলস টিম, এদের জি। অ্যাওয়ারনেসটা থাকে না কেন? মানে প্রোডাকশনের যে একটা পার্ট, তুমি যেটা জিনিস নতুন একটা প্ল্যান শুরু করছো, অথবা এটা তো এখানে ম্যানুফ্যাকচারিং এ যাবে, এখান থেকে তো সেলসে যাবে, কিন্তু অ্যাওয়ারনেসটা থাকে না কেন? মানে এটা কি বিকজ অফ দেয়ার জব পার্সপেক্টিভ, তারা খুব ব্যস্ত থাকে অপারেশনাল ওয়ার্ক নিয়ে এই জন্য, নাকি তোমাদের টিমের মধ্যে আইসোলেশন কাজ করে, এক টিম আরেক টিমের সঙ্গে তোমরা সেভাবে ইন্টারাকশন করো না? মানে হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি, আমি এটা জানতে চাই। চ্যালেঞ্জটা হচ্ছে ভাই, এখানে আসলে তো সবার যার অপারেশন টিম ইটসেলফ, ওদের কিন্তু একটা মানে বিশাল কর্মযজ্ঞ আছে, ওরা কিন্তু একটা বিশাল ম্যানুফ্যাকচারিং প্রসেস কিন্তু ওদেরকে রান করতে হয়। তো ওদের প্রায়োরিটিটা কিন্তু থাকে, ফোকাসটা থাকে তখন ওইখানে। মানে এখানে তো আসলে প্রত্যেকেরই আসলে কাজ নিয়ে ওভারবার্ডেন সবাই। মানে কেউ যে একটা এত বড় একটা প্রজেক্ট হইতেছে, সেটাতে এত লম্বা সময় সে দিবে। এবং আমি জাস্ট একটু সামনে প্রসিড করলে আপনি একটু দেখবেন যে অপারেশনাল স্টার্টআপের আসলে এজেন্ডা কি, ওরা আসলে কি কি জিনিস টেক কেয়ার করবে। সো আপনি তখন বুঝতে পারবেন যে এটা ইটসেলফ ইজ এ ভেরি বিগ জব। একজন মোটামুটি এভারেজ একজন কম্পিটেন্ট একজন লোকের ফুল টাইম জব। সো আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি না যে সে তার ডে টু ডে কাজটা সে বাদ দিয়ে সে মানে শতপ্রণোদিত হয়ে সে প্রজেক্টের এই ধরনের কাজগুলোতে এঙ্গেজ হবে, আনটিল আনলেস ম্যানেজমেন্ট কাউকে নমিনেট করে দিচ্ছে যে তুমি এই রোলটা প্লে করবা এবং তুমি রেসপন্সিবল এই প্রজেক্টটা স্মুথ স্টার্ট আপ হওয়ার জন্য। এবং যখন স্টার্ট আপ হবে তখন কোনো ধরনের কোনো ইস্যু রিডিজাইন না হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ শতপ্রণোদিত হয়ে এই কাজগুলো করে না ভাই। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশনেরও একটা ফ্যাক্টর থাকে। আপনার ধরেন ইঞ্জিনিয়ারিং টিম আর অপারেশন টিম, ধরেন আপনারা ওরা যে ফিডব্যাক দিচ্ছে, এটাও ক্যাচ করার ক্ষেত্রেও কিছু আপনার ক্রস ডিপার্টমেন্টের অনেক ঝামেলা থেকে যায়। আমি কি ঠিক বললাম? ক্রস ডিপার্টমেন্ট আমি আসলে ওটা ওইভাবে মানে কাউকে আনটিল আনলেস আমি কাউকে অ্যাকাউন্টেবল না করতে পারছি যে স্টার্টআপ স্মুথ হওয়ার জন্য ইউ আর দ্য রেসপন্সিবল, ঠিক আছে, অপারেশনাল কনটেক্সটে অবশ্যই, নট টেকনিক্যাল কনটেক্সটে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কাউকে লায়েবল করতে পারি না যে তুমি লায়েবল এইটাকে স্মুথ রান না হওয়ার কারণে। তাছাড়া ম্যানুফ্যাকচারিং প্রসেসে আরেকটা প্র্যাকটিস আছে, যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে, ইনভলভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার ফিডব্যাকটা আসবে না। শুধু ম্যানুফ্যাকচারিং, এটা তো সব জায়গাতেই ভাই, কারণ আমি ইটসেলফ আমার জব নিয়ে বার্ডেনে আছি, আমি কিভাবে আরেকটা জায়গাতে এত বড় একটা রোলে আমি ফোকাস করার, এটা সেটাই আমি বললাম। আমি যখন সামনে যাব আপনি দেখতে পারবেন যে এটা ইটসেলফ ইজ এ বিগ রোল, এবং এটা প্লে করার জন্য একজন বললাম যে কম্পিটেন্ট লোকের ফুল টাইম তাকে সময় দিতে হবে। জি আমি অ্যাড করতে চাই এখানে। জি শিওর। অপারেশন থেকে আরেকটা যে কেসগুলো হয় এই ক্ষেত্রে, যে আপনার এই
যে নিউ আপকামিং যে মেশিনারি বা আপকামিং যে প্রজেক্ট গুলো আসছে, এটা অনেকটা জি। ক্ষেত্রে এরকম হয় যে অপারেশন টিম আসলে ওটাকে ভিজুয়ালাইজ করতে পারে না ওইভাবে যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বা এটাকে আমরা কিভাবে চালাবো বা এর সাথে কিভাবে ইনভলভ হবো, এই ধরনের কিছু একটা কাইন্ডলি থেকে অন্যরা যায়। মিউট এটা করেন, project যিনি team কথা অনেক বলতেছেন ক্ষেত্রে এরই বাদে অন্যরা মিউট করেন, ব্যাড নয়েজ আসছে। প্রজেক্ট টিমের জি। কাছে যেভাবে ধরেন পুরো জিনিসটা ভিজুয়ালাইজ থাকে, অপারেশন টিমের কাছে ভিজুয়ালাইজ থাকে না। এটা একটা কেস হয়। আর একটা কেস হয় যে শুরু থেকে ইনভলভ রাখার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি প্রজেক্টের যে এই যে স্কোপটা, হ্যাঁ স্কোপটা আমি দেখা জি। গেল যে একটা স্কোপ নিয়ে স্টার্ট করলাম। তো এই ধরনের ইনভলভমেন্ট থাকার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মাঝপথে অনেক নতুন নতুন রিকোয়ারমেন্ট চলে আসে, যেটা প্রজেক্টের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। ক্ষেত্রে যেটা হয় হ্যাঁ, টিমেরও একটা ইয়া থাকে যে যত মানে মিনিমাম যত ইনভলভ করা যায় এরকম একটা টেন্ডেন্সি কিন্তু প্রজেক্ট টিমেরও থাকে। থাকে, রাইট রাইট রাইট। আসলে মেইনলি কিন্তু ওই কনসেপ্ট থেকে আপনি রাইট জায়গাতে ভাই ট্রিগার করছেন আপনি, কিন্তু ওই কনসেপ্ট থেকেই কিন্তু আপনি যদি অর্গানাইজেশনে আপনি স্পন্সর হিসেবে আপনি চাইবেন যে আপনার স্টার্টআপ স্মুথ হোক এবং যখন অপারেশন হয় আপনার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি আপনি পান, আপনি মিনিমাম রিওয়ার্ক জেনারেট হোক। সো আপনি কিন্তু অ্যাজ এ স্পন্সর আপনি চাইবেন যে আপনার ওই স্বার্থগুলাও অক্ষুণ্ণ থাকুক। এবং আপনি জানেন যে প্রজেক্ট ম্যানেজার তার অন্যান্য টেকনিক্যাল আদার্স যা যা কাজ, কনস্ট্রাকশন, মেশিনারি, প্রকিউরমেন্ট, ওইসব রিলেটেড জায়গাগুলোতে ফোকাস করতে যে এই জায়গায় তার ফোকাস কম থাকে। তো তখন আপনি চাইবেন যে আমি একজন অপারেশন থেকে আমি একজন লোককে তার সাথে প্যারালাল করে দিব যে কিনা আমার এই স্বার্থগুলা সে টেক কেয়ার করবে। কারণ প্রজেক্ট ম্যানেজার তার তো আদার অনেক ধরনের কাজ আছে, সে কখনো এই জায়গাতে ফোকাস করে সে। এবং আরো যেটা সেটা হচ্ছে যে যেমন প্রজেক্ট ম্যানেজারের কিন্তু এই জিনিসগুলো জানার কথাও না। যে মনে করেন আপনার এক্সিস্টিং প্রসেস লাইনে আপনার যে ডে টু ডে আপনারা যে প্রবলেমগুলো, আমরা অনেক প্রবলেম ফেস করি যে হ্যাঁ এইটা ডিজাইনটা এই ধরনের থাকার কারণে আমরা প্রবলেম ফেস করতেছি, বা এটা যদি এইভাবে হয় তাহলে আমার অপারেশনাল কনটেক্সটে আরো ইজিয়ার হবে চালানো, বা এই জায়গাগুলোতে আমার বেশি বেশি রিওয়ার্ক জেনারেট হতেছে, এটাকে এলিমিনেট করা। তো এই জিনিসগুলো যদি শুরুতে প্রজেক্ট ম্যানেজারের কাছে ইনফরমেশন না আসে এবং সেগুলো আসলে কনসিডারেশনে আনা হচ্ছে কিনা যখন প্ল্যানিং করা হইতেছে, তাহলে কিন্তু আলটিমেটলি দিন শেষে আমাদের ওই যে এই ইস্যুগুলো, যেটা আমি আসলে এই গ্রাফটা থেকে ক্লিয়ার, আপনি যে যত বেশি নাম্বার অফ ইস্যুস আপনি প্রজেক্টের ইনিশিয়েশনে কনসিডারেশন আনতে পারবেন তত আপনার লাইফ স্মুথ হবে পরবর্তীতে। আর যত আপনি এগুলো ওভারলোক করে যাবেন তত আপনার স্টার্টআপের সময় আপনার তত স্ট্রাগল করতে হবে। ব্যারিয়ার তো যে কোনো জায়গায় আমাকে ওভারকাম করতে হবে, সেটা যদি ইনিশিয়ালি স্টেপ নেওয়া যায় তাহলে আমার প্রোডাকশন প্রসেস এটা। কারণ আপনি দেখেন আলটিমেটলি আপনি যে অপারেশন যখন চালাবেন, আপনি এই যে ধরেন আমি 12% রিওয়ার্ক জেনারেশনের কথা বললাম, ওয়েস্টের কথা বললাম, আপনি প্রতিদিন কিন্তু এই পরিমাণ আপনি ওয়েস্ট আপনার রিওয়ার্ক জেনারেট করতেছেন। আপনার সেই শুধু হয়তো একটা সিম্পল হয়তো আপনি অল্প কিছু টাকার হয়তো ইভেন একটা ইম্প্যাক্ট হয়তো আপনার প্রজেক্টে আসতে পারতো, কিন্তু সেটা না করার কারণে এবং সেটা কনসিডারেশনে না আনার কারণে আপনাকে কিন্তু সারা জীবন ওই বোঝাটা বহন করতে হইতেছে। আমার মনে হচ্ছে বুঝছো এই মানে ফ্রম প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে যে টিম ফরমেশন তো একটা ইম্পর্টেন্ট রোল। যখন তোমরা এগুলো শুরু করছো, স্টার্টিং এ যদি একটা ফ্যাসিলিটেশন করা যায়, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের সঙ্গে একটা যদি স্টার্টআপ শুরুতে, স্টার্টআপ মানে তোমার স্টার্টআপ না, এটা প্রজেক্টের ইনিশিয়াল কিক অফের আগে আর কি মিটিং, জি একটা কন্ট্যাক্ট করলে ইনফরমেশন করলে এক্স্যাক্টলি that will be a very fine tool. So we need to go for a facilitation first and then followed by a information. তারপরে যদি তোমরা এই কাজগুলো করো, I think আমি আসলে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি অ্যাবসলিউটলি রাইট বলছেন। এই যে শুরুতে জি জি ভাই বলেন, ভাই কে বলতে যাচ্ছিলেন? বলেন। আমি একটু এড করতে যাচ্ছিলাম ওই ভাইয়ের সাথে। আমি বলছিলাম আমি বর্তমানে আছি হচ্ছে এমবিএম গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি এখানে। ওই ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম একদম কারেন্ট একটা সিনারিও বলি। সেটা হচ্ছে আমাদের এখানে হাই ভ্যালু মেশিনের একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে, যে হাই ভ্যালু মেশিনগুলি কি পরিমাণ ইউটিলাইজেশন হচ্ছে ওই পার্সেন্টেজটা ম্যানেজমেন্ট থেকে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একজন রেসপন্সিবল কনসার্ন আসছে যে হাই ভ্যালু মেশিনগুলো কি কত পার্সেন্টেজ হচ্ছে আপনার ইউটিলাইজেশন হচ্ছে। এখানে যে প্রবলেমটা আমি ফেস করছি বেসিক্যালি সেটা হচ্ছে উনি যেটা করতেছিল যে জাস্ট উনি রিপোর্ট করে চলে যাচ্ছে, বাট ফ্যাক্টরি যেই কাজ করতেছে ডিপলি যারা, তাদেরকে উনি ইনফর্ম করতেছে না করার কারণে এদের মধ্যে একটা নেগলিজেন্সি কাজ করতেছে, যে একটা লোক আইসা রিপোর্ট করে চলে যাচ্ছে, সে আমাকে বলতেছে না কিছুই। ওইখান থেকে
যেটা হচ্ছে আলটিমেটলি ডিজায়ার্ড রেজাল্টটা পাচ্ছে না প্রজেক্ট ম্যানেজমেন্টের যে কনসার্ন লোকটা আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি ওইভাবে যদি ফ্যাক্টরি ম্যানেজমেন্টের সাথে যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি অ্যালাইন করা যায়, তখন মেবি রেজাল্ট আরো ভালো আসবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অতি দ্রুত আলটিমেটলি কোম্পানি রেজাল্টটা ভালো পাবে, আমার মনে হয় আর কি, এটা আর কি। জি জি জি, রাইটলি সেড। আপনি অপারেশনসের একজনকে প্রজেক্টে ইনবিল্ড করে দিবেন, যে শুরুতেই ফ্ল্যাগ রেজ করবে যে ভাই আমার যদি এই জিনিস না থাকে তাহলে প্রজেক্টে আমার এই ধরনের ক্রিয়েট হবে, সে শুরুতেই ফ্ল্যাগ রেজ। তারপরে সেটা স্পন্সর দেখবে যে হ্যাঁ কি ইস্যুস কি সমস্যা এটা। তো এই ধরনের কেউ ছিল না দেখে কিন্তু এই সমস্যাটা হইতেছে, প্রজেক্ট ম্যানেজার সোললি সে সব ডিসিশন মেক করে চলে যেতেছে যে হ্যাঁ আমার, কারণ প্রজেক্ট ম্যানেজারও জানে, আপনি জানেন, আপনারা যারা সবাই তো মোটামুটি প্রজেক্টের সাথে ইনভলভ, প্রজেক্ট ম্যানেজারদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমি কিভাবে অপারেশন টিমকে লেস ইনভলভ করে কোনো রকম আমি প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাব। যদিও আমরা কাগজে কলমে অনেক স্ট্যান্ডার্ডে অনেক ধরনের অনেক মানে ইথিক্যাল এইসব বলবো, বাট অ্যাকচুয়াল ট্রু সিনারিও কিন্তু এটাই। আমি মনে হয় আমি এক্ষেত্রে কিন্তু অপারেশন টিমের সাথে হিউজ একটা কনফ্লিক্ট থাকে। জেনারেলি ম্যানুফ্যাকচারিং প্রসেসে যখন বাইরের কেউ এসে কাজ করতে চায়, সেক্ষেত্রে এমনিতে অপারেশন সাইড চায় বা আউটসাইডার কোনো দেখতে চাইলে সেটা অটোমেশন হোক, যে কোনো প্রসেস ইমপ্রুভমেন্ট হোক বা চেঞ্জ ম্যানেজমেন্ট হোক, সেক্ষেত্রে যখন ইনভলভ করা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা হিউজ কনফ্লিক্ট কাজ করে, ওই যে দায়িত্ব এড়ানোর একটা ঝামেলা থাকে। এক্স্যাক্টলি রাইট। আমি যদি একটু আমার প্রিভিয়াস ফ্যাক্টরি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, তাহলে মেবি একটু মানে সবাই আর একটু ভালোভাবে বুঝতে পারবে, আমি একটু ভালোভাবে বুঝতে পারবো আর কি। আমার প্রিভিয়াস ফ্যাক্টরি ছিল ভিআরএলটেক্সে, তো ওইখানে আমি ডিরেক্টলি একটা সিঙ্গেল পিস ফ্লো একটা প্রোডাকশন নিয়ে কাজ করছিলাম ওভেনের শার্ট প্রজেক্টের। তো জার্মানি একজন বায়ার ছিল মিস সিল্কে। তো আমরা ওই প্রজেক্টটা যখন রান করি, রান করার পরে বেশি দিন আসলে সাকসেসফুলি রান করতে পারি নাই। রান না করার কারণ হচ্ছে প্রোডাকশন পিপল বেসিক্যালি, কারণ ওরা চিন্তা করতেছে যে আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, আমার প্রোডাকশন হচ্ছে না লাইনের, হ্যাঁ আমার লাইনে 1000 পিস টার্গেট আছে, ওনারা কি প্রজেক্ট করতেছে 1 পিস করে বের হচ্ছে। তা আলটিমেটলি আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত করতে পারি নাই। বাট এটা যদি হইতো আলটিমেটলি, যেটা আমার যে মনে হয় আমাদের মধ্যেও যথেষ্ট পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আর কি, নলেজের অভাব, যে যদি ওই জিনিসটা থাকতো যে হ্যাঁ আমাদের এটাতে করলে একটা ফিউচার টাইমে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোডাক্টিভিটি বেশি আসতেছে, আমাদের চেঞ্জ ওভার টাইম কম লাগতেছে, আমাদের কোম্পানির প্রফিট এফিসিয়েন্সি বাড়তেছে। এই প্রজেক্ট আমরা আরো ক্লিয়ার হবো যে আসলে ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে এদেরকে আমরা কোন ওয়েতে আরো ব্যাপারটা নলেজটা শেয়ার করতে পারি। আয়েজ ভাই, আমার মনে হয় জান আমরা আরো আলাপ করতে, আমরা অলরেডি 40 এর চলে আসছি, আমার মনে হয় আমরা প্রেজেন্টেশন শেষের দিকে আছে, আপনি শেষ করেন, এরপর আমরা ওপেন ডিসকাশন করলাম। জি 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 রাইট। আচ্ছা, এখানে হচ্ছে যে সাকসেস ক্রাইটেরিয়া, মানে আমাদের আসলে পুরো প্রজেক্ট টিমের আসলে ভিজিবিলিটি, আসলে প্রজেক্টে শুরুতেই থাকাটা যে কত জরুরি সেটাই এটা আপনারা দেখেন যে আপনারা দেখেন এই হোয়াট দ্য ফ্যাক্টরি নিড। আমার আসলে ফ্যাক্টরি দরকার হচ্ছে এই জিনিসটা, একটা গাছের একটা ডালের মধ্যে আমার একটা দড়ির সাথে আমার একটা টায়ার থাকবে। আমি যদি অপারেশনাল স্টার্টার টিমকে এবং যারা রিলেভেন্ট স্টেক হোল্ডার তাদেরকে অনবোর্ড করে না নিয়ে প্রসিড হই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আর যদি প্রসিড হই সবাইকে সাথে নিয়ে সেক্ষেত্রে কিরকম হবে সেটা আপনারা দেখেন। প্রথম এরপরে যে আমাদের যেটা আসছে যে ফ্যাক্টরি থেকে ইউআরএস প্রিপেয়ার করা হয়েছে, এটা হচ্ছে তার সিনারিও। গাছের মধ্যে দড়ির মধ্যে কিন্তু কোনো বসার কিছু স্পেস নেই। এটাকে যখন আমরা সাপ্লায়ারকে দিলাম, সাপ্লায়ারকে আমি বললাম না যে এখানে বসাবো, কিন্তু ইউআরএস এ কিন্তু বলি নাই, বাট হয়তো মুখে বলছি, সেজন্য সাপ্লায়ার আমাদেরকে ফ্যান্সি একটা সোফা এখানে আবার সে কভার করে তার কস্ট বাড়াই দিছে। এবং ফলশ্রুতিতে আমার যখন প্রজেক্টের যখন স্টার্টআপে আমি যাই, তখন আমার ডিলে হয়ে যায়, স্টার্টআপ ফায়ার ফাইটিং শুরু হয়, আমার আলটিমেটলি রেজাল্ট হয় আমার এই যে লাস্টের যে পিকচারটা দেখেন, সেখানে আমার স্টার্টআপের পরে আমাকে বিভিন্ন ভাবে নানান ধরনের জুগাড় ইউজ করে এখানে ঠ্যাগ দিয়ে এইভাবে একটা সিস্টেম যেটা দাঁড় করাইতে হয়, দেখা যায় শেষ পর্যন্ত আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে, আবার তো শুরু থেকে, এবং কোন রকম ঠ্যাগ দিয়ে চালাইতে হইতেছে, বা এখানে একটু এরকম করে এখানে একটু এরকম করে এখানে এভাবে কম্প্রোমাইজ করে কোন রকমে আমরা চালাই দিচ্ছি। আর সেটা না করে আমরা যদি শুরু থেকেই যদি হাই কোয়ালিটির ইউআরএস প্রিপেয়ার করতে পারি, সব যারা কি স্টেক হোল্ডার আছে তাদেরকে অনবোর্ড করে, এবং সেটা যদি আমরা সাপ্লায়ারকে যদি আমাদের পার্টনার করে অ্যাসোসিয়েট করে যদি আমরা নিয়ে আসতে পারি, সব রিকোয়ারমেন্ট গুলো তাদেরকে প্রপারলি বুঝাই দিয়ে, তাহলে হয়তো আমাদের পক্ষে একটা ভার্টিক্যাল স্টার্টআপ যে আমার অ্যাকচুয়াল। জি হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আমরা মনে হয় মাঝখানে আমার সমস্যা কি না বুঝতে পারতেছি না। না, আমরা শুনতে পাচ্ছি। তাহলে আমার প্রবলেম হচ্ছে তাহলে। ওকে ওকে
আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম, তাহলে আমরা যদি ওইভাবে ইউআরএস আমাদের কি স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এবং আমাদের পার্টনার যারা সাপ্লায়ার যারা তাদের সাথে নিয়ে যদি আমরা ইউআরএস প্রিপেয়ার করে ম্যানুফ্যাকচারিং প্রতিটা স্টেজে আমাদের ইনভলভ, আমাদের অপারেশন টিমের ইনভলভ রেখে যদি আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা ভার্টিক্যাল স্টার্টআপ, যেটা কিনা স্টার্টআপ শুরু হওয়ার পরে আবার আমাদেরকে রিডিজাইন করার জন্য ব্যাক করতে হবে না, আমাদের রিওয়ার্ক জেনারেশন হবে না, সেগুলো আমরা অ্যাভয়েড করে আগাতে পারবো। সো জাস্ট আমার এন্ড রেজাল্ট যেটা, সেই এন্ড রেজাল্টের যত বেশি ক্রিস্টাল ক্লিয়ার ভিজিবিলিটি আমি আমার সব স্টেক হোল্ডারদেরকে দিতে পারবো, তত আসলে আমার লং টার্ম আমার বেনিফিট। নেক্সট আমার একটা ভিডিও আছে, সাউন্ড শুনতে পারলে আমাকে একটু বলবেন ভিডিওটা। সাউন্ড কি শোনা যাচ্ছে? আয়েশ ভাই, আপনি আবার শেয়ারিং বন্ধ করে ওই যে শেয়ার, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাস্ট রাইট 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 রাইট। আপনি শেয়ার স্ক্রিন দিবেন তো, ওই বামে একটা কম্পিউটার সাউন্ড আছে, ওটা ক্লিক করলে, হ্যাঁ ক্লিক। জি, এখন আশা করি শোনা যাবে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? ওকে, ঠিক আছে, আমরা জাস্ট একটা ছোট ক্লিপস দেখি আর কি। Some people like to climb mountains. I like to build planes. To be up this high. Sometimes the temperature up at altitude will reach 60 below. It's brisk, it's refreshing. You never know what you're going to come across up here. Canadian geese, mallards, Owls. These people back here, that's why I come to work. That's why I build airplanes in the sky. We're not just building a plane here. We're building a dream. I love this job. I get a lot of thanks up here. When I look over there and I see that little kid, I look in his eyes, that's all the thanks I need. আচ্ছা, তো সবাই দেখছেন ভিডিওটা? Some people like to climb mountains. জি ভাই, জি জি। তো কি বোঝা গেল ভিডিওটা দেখে? যে একটা প্লেন যখন আমরা মোটামুটি রান করে ফেলছি, এরপরে যে আমার নানান ধরনের ইস্যু, আমার চাকা টাইট করতে হইতেছে, আমার চেয়ার বসাইতে হচ্ছে, হ্যাঁ, তো এই অবস্থা আর কি। আকাশ উইটা মোটামুটি একটা সেট করতেছে, চাকাটা হাওয়া দিচ্ছে, চেয়ার সেট করতেছে। রাইট। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ আয়েশ ভাই, দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এখন জাস্ট একটু আমি জাস্ট সামনের স্লাইডগুলো একটু ফাস্ট চলে যাই। তো স্টার্টআপের আসলে যে পারফরম্যান্স, আমরা আসলে কি চাই? আমরা চাই যে স্টার্টআপ টিম আয়েশ ভাই একটু, আমাদের কিন্তু সময় আর বেশি নাই, এখন 45 চলে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ফাস্ট চলে যাব, আমার মনে হয় আর 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। ওকে ওকে। জি, তো স্টার্টআপের পারফরম্যান্স, আসলে স্টার্টআপের কাছ থেকে আমরা কি পারফরম্যান্স চাই? আমরা চাই যে স্টার্টআপ টিম আমাদেরকে রাইট মেশিন সম্পর্কে রাইট ইনফরমেশন, ওদের এক্সিস্টিং নিয়ে কি ধরনের প্রবলেম হচ্ছে সেই ফিডব্যাকগুলো আমাদেরকে শেয়ার করবে, এবং তাদের আগের ইনস্টলেশনে কি ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো শেয়ার করবে, সেগুলোর কারেক্টিভ অ্যাকশন কি হবে, অপারেটরের জন্য কি ধরনের পজিশন বা কি ধরনের মেকানিজম হলে সেটা আরো স্মুথ হবে, এবং যে হিউম্যান রিলেটেড যে অ্যাক্টিভিটিস আছে, যে আমার অপারেশন টিম যে স্টার্ট আপ করবে সেই জন্য যে ম্যান পাওয়ার লাগবে, সেই ম্যান পাওয়ার কতদিন আগে থেকে আমাকে রিক্রুট স্টার্ট করে দিতে হবে, কতদিনের মধ্যে আমার সেই লোকজন অনবোর্ড করে নিতে হবে, তাদের কি কি জব স্কিল হবে, সেই টিম কি কোয়ালিফাইড কিনা, তাদের টেকনিক্যাল যে নলেজ সেই নলেজের ট্রান্সফার প্রপারলি হচ্ছে কিনা, এই জিনিসগুলা। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি বলি, ম্যাটেরিয়াল যে সাপ্লায়ারের কাছ থেকে আমরা র ম্যাটেরিয়াল নিচ্ছি বা প্যাকেজিং ম্যাটেরিয়াল নিচ্ছি, সেগুলা কোয়ালিফাইড কিনা, কি মেথড আমরা ইউজ করতেছি, মেশিন চালানোর কি স্ট্যান্ডার্ড থাকবে, সেই স্ট্যান্ডার্ড গুলা প্রপারলি পুরো টিমের সাথে শেয়ার করা হচ্ছে। ইটসেলফ ইজ এ বিগ জব,
ফয়েজ ভাই, আমার মনে হয় আপনি যদি দেখতে পারেন যে এই এই যে একটা বিশাল কাজের এরিয়া, এই কাজের এরিয়াটা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের পক্ষে তার আদার্স যা যা কাজ আছে সেগুলো শেষ করে এই জায়গাগুলোতে ফোকাস করা ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট ম্যানেজার দেখবেন যে হয় টেকনিক্যাল ফিল্ড থেকে আসে বা তারা অপারেশনে খুব কমই কাজ করার এক্সপিরিয়েন্স থাকে। তো যার কারণে কিন্তু আলটিমেটলি যখন স্টার্ট আপে এই ইস্যুগুলো আমরা ফেস করি। আচ্ছা, তো ভার্টিক্যাল স্টার্টআপ আসলে এই জন্যই আসলে দরকার, যাতে করে আমাদের যত ধরনের অড আমাদের প্রজেক্টে রাইজ করবে সেগুলা যদি আমরা শুরুতেই, যেটা আমি আগেও বলে আসছি, যে শুরুতেই যদি আমরা কনসিডারেশন নিয়ে নিই, ডিজাইন, কনস্ট্রাকশন এবং প্ল্যানিং কমিশনিং ফেজে যদি সেগুলো কনসিডারেশন নিয়ে আসি, তাহলে মোটামুটি যত ধরনের অড আমাদের ফেস করার পসিবিলিটি থাকে সেটা আমরা ওভারকাম করে ফেলতে পারবো। আচ্ছা, জাস্ট এখানে লাস্ট আর দুইটা স্লাইড আমার, সেটা হচ্ছে যে আপনি যত ওয়ার্ল্ডে যত বেস্ট ইকুইপমেন্ট ডিজাইন করেন না কেন, আপনি যদি সেই বেস্ট ডিজাইন যদি আপনি কেপাবল পিপল আর কোয়ালিটি ম্যাটেরিয়াল আর ইফিশিয়েন্ট মেথড যদি ডেভেলপ করে হ্যান্ড ওভার না করেন, তাহলে কখনোই আপনার সেই ওয়ার্ল্ড ক্লাস বেস্ট ডিজাইন ইকুইপমেন্ট থেকে আপনি রেজাল্ট পাবেন না। সিমিলার থিং ফর প্রোডাক্ট অলসো, যে প্রোডাক্টের ক্ষেত্রেও আমি যদি যত বেস্ট ডিজাইনের প্রোডাক্টই আমি নিয়ে আসি না কেন, সেটা আমি কাকে হ্যান্ড ওভার করতেছি সেটা যদি আমি ইনশিওর না করি যে তারা তারা ওয়েল ক্যাপাবল, তারা দ্যাট মেশিনারিজ আর ভ্যালিডেটেড ফ্রম দ্য টেকনিক্যাল পার্টিস, তাহলে আসলে আমাদের কখনোই বেস্ট রেজাল্টটা পাওয়া সম্ভব না। আমাদের ইনভেস্টমেন্টই হাই হবে, বাট আলটিমেটলি পরবর্তীতে প্রতি অপারেশন যখন স্টার্ট হয়ে যাবে আমাদের প্রতি পদে পদে ধাক্কা খেতে হবে। তো এই হলো আমার মোটামুটি ওভারঅল স্লাইড। আপনাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আলাদা কোন আপনাদের শুরু। ধন্যবাদ আয়াজ ভাই, অনেক প্রেজেন্টেশন, সুন্দর প্রেজেন্টেশন, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে এবং অনেক রিলেভেন্ট ছিল। আমার মনে হয় এরপরে যদি কোনো ওপেন ডিসকাশন থাকে, কোনো কোশ্চেন থাকে, আমরা করতে পারি। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আয়াজ, তোমাদের এই প্রজেক্টগুলোর বাজেট কি রকম? এগুলা মানে মিনিমাম একটা বাজেট ভ্যালু বলো তো, যে কত থাকে এগুলা? মানে আমি বলি ভাই, আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের তিনটে ক্যাটাগরির প্রজেক্ট আছে আর কি। আমরা বলি স্মল পারচেস, মাইনর প্রজেক্ট আর মেজর প্রজেক্ট আর কি। তো 20 কোটি থেকে 80 কোটি টাকা এর মাঝামাঝি হইলে হচ্ছে মাইনর প্রজেক্ট, আর এর লেস দেন যদি হয় তাহলে স্মল প্রজেক্ট, আর এর উপরে হইলে হচ্ছে মেজর প্রজেক্ট। তো আমাদের সব মেজর প্রজেক্টেই হইতেছে একটা অপারেশনাল স্টার্টআপ লিডারের ম্যান্ডেটরি রোল। যে কোনো মেজর প্রজেক্টের ক্ষেত্রে আমাকে অবশ্যই অপারেশন টিম থেকে একজনকে সোললি রেসপন্সিবল করে প্রজেক্ট টিমের সাথে ট্যাগ থাকতে হবে, ফুল টাইম কাজ করবে সে যাতে অপারেশনাল যা যা রিকোয়ারমেন্ট সেগুলা আসলে ফুললি কনসিডার করা হচ্ছে কিনা সেটা তার রেসপন্সিবিলিটি। মাইনর আর স্মল প্রজেক্টে কি এটা করা হয় না? মাইনর আর স্মলে আসলে ভাই এটা আমাদের করা হয় না বলতে, মানে ওইভাবে করে একদম সোললি যে স্টার্টআপ লিডার থাকবে যে ফুল টাইম কাজ করবে ওইরকম থাকা হয় না। বাট মাইনর প্রজেক্টগুলোতেও আপনার স্টার্টআপ টিমের লোকজন শুরু থেকে অনবোর্ড থাকে আর কি, মানে ফুল টাইম না হলেও তারা পার্ট টাইম রেসপন্সিবল থাকে আর কি ওটা স্টার্টআপের জন্য। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার কি পার্ট টাইম কাজ করছে তোমাদের স্মল প্রজেক্টগুলোতে? হ্যাঁ, স্মল প্রজেক্টগুলো তো ভাই লো ভ্যালুর, এগুলাতে একজনে 3-4টা স্মল প্রজেক্ট করতেছে বা আরো বেশিও থাকে বিভিন্ন সময়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনারা যে শেয়ার এটা স্পষ্ট করে দেন, তাহলে সবাই আসলে কোন প্রজেক্টগুলো কি আসলে মিন করা হইতেছে একটু কি ক্লিয়ার করবেন প্লিজ? স্মল প্রজেক্ট ভাই, এটা আসলে আমি সাফায়েত বলছি। আমি সাথে আছি। তো এখানে আসলে স্মল প্রজেক্ট বেসিক্যালি এটা বাজেট হিসেবে আমাদের গ্রুপে ডিক্লেয়ার করা, বাট আপনি যদি কমপ্লেক্সিটি অনুযায়ী বুঝেন, আমার একটা প্রজেক্ট আছে যেখানে আমার শুধু একটা আরো প্ল্যান বসাতে হবে, সেখানে আসলে আমার আরো প্ল্যান শুধু আমি অর্ডারিং এবং হচ্ছে এক্সিকিউশন, মাঝখানে কিন্তু আমার তেমন কোনো কাজ নেই। সেটা আমার একটা মাইনর প্রজেক্ট, কিন্তু সেখানে আসলে আমার ফুল টিম ইনভলভমেন্ট বা ফুল ডেডিকেটেড টিমের আসলে দরকার নেই। বাট ধরেন আমি একটা নতুন বিল্ডিং, নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান করছি, যেখানে আমার একটা ইনস্ট্যান্ট ফর্মুলা ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে, সাথে আমার ওয়্যার হাউসিং, এখানে ম্যাটেরিয়াল আমার ওয়্যার হাউস থেকে শুরু করে এক্সপ্রেস রোড,
বিল্ডিং সবকিছু করতে হচ্ছে, ড্রেনেজ সিস্টেম সব করতে হচ্ছে। তো একটা কমপ্লিট আপনি একটা সিস্টেম আপনাকে করতে হবে যেখানে একটা ডেডিকেটেড টিম, ফুলি ডেডিকেটেড টিম কাজ করছে। রাইট রাইট। আসলে প্রজেক্টের ভ্যালু দিয়ে আসলে অনেক সময় আপনি বুঝতে পারবেন না কমপ্লেক্সিটিটা আর কি। অনেক সময় কিন্তু একটু কম ভ্যালুর প্রজেক্টের কমপ্লেক্সিটি অনেক বেশি থাকে, আবার অনেক সময় অনেক বিগ ভ্যালুরও প্রজেক্টের কমপ্লেক্সিটি। তো আসলে মেজার তো ওইভাবে করা যায় না ভ্যালু দিয়ে। মোটামুটি এই জন্য মেজর প্রজেক্টের ক্ষেত্রে আমরা সবসময় এটা বাধ্যতামূলক। জি আয়াজ ভাই, আমার একটা জিনিস যেটা আছে এমনি প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যেটা আপনি দিয়েছেন যে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন এবং তাদের ইনভলভমেন্টটা সেটা করা। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন আমরা অপারেশনের সাথে রিলেটেড থাকে, সেটা যদি কোনোভাবে রিলেটেড থাকে বা অপারেশন হোক সাপ্লায়ার হোক যে যার সাথে রিলেটেড, আমরা ধরে নিই যে তাদেরকে ইনভলভ করতে হবে এজ পার প্রজেক্ট ম্যানেজমেন্টে। তো এইখানে তো ফাংশনাল যারা আছে বা অপারেশন যারা আছে তাদেরকে আমরা ইনভলভ করছি। এই যে ওল্ড ভার্সেস যে নিউ, সেখানে আমরা মানে না করাটাই তো আমার কাছে মনে হয় যে অন্যায় বা এরর এজ পার প্রজেক্ট ম্যানেজমেন্ট রুলস বা আমরা প্রসেস গ্রুপ বা স্টেজ যদি বলি সেক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আমরা ছোট প্রজেক্ট গুলিতে বা মাঝারি প্রজেক্ট মাইনর প্রজেক্ট গুলিতে করি না, না করাটার জন্য কি আপনাদেরকে পরে পে করতে হচ্ছে না? হ্যালো, সরি ভাই, ইন্টারাপ্ট করছি। যেটা বলা হচ্ছে আসলে ইনভলভ করছি না, এটা নট রাইট। এটা বলা হচ্ছে যে ভাই ডেডিকেটেড টিম নট অ্যাসাইন। আমাদের স্মল বা মাইনর প্রজেক্টের ক্ষেত্রে আমার অপারেশনসের যে টিম আছে তারা মিলে কারণ তারা ফুলি ডেডিকেটেড নট ফর দিস প্রজেক্ট অনলি। যখন তারা কাজ করছে তখন তারা ওই অপারেশন টিম রেসপেক্টিভ অপারেশন টিম থেকে ইনপুট নিচ্ছে তাদের সাথে কিভাবে বসাবে। বাট এই প্রজেক্টের ক্ষেত্রে আপনার কমপ্লেক্সিটিটা তো হাই না যে আপনাকে কন্টিনিউয়াস সেটা মনিটরিং করতে হচ্ছে, কন্টিনিউয়াস সেটা ফিডব্যাক দিতে হচ্ছে। ভাই আমি বুঝছি, বাট আমার কনসার্ন হচ্ছে আমরা তো বেসিক্যালি যখন করি আমরা ফাংশনাল যারা স্টেক হোল্ডারদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে তো যে যার যেটুকু ইনফ্লুয়েন্স বা কতটুকু কার কোন জায়গায় লাগবে, যাতে আমাদের যে কোনো প্রজেক্ট ছোট হোক বড় হোক আমাদের প্রজেক্টে ব্যারিয়ার গুলি বা রিস্ক গুলিকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা আসলে সেটা না, আমি ওইটাই সাফায়াত ওটা বলতে চাচ্ছিল যে আমরা কিন্তু না আয়াজ ভাই আমার ক্ষেত্রে হচ্ছে এই ছোটগুলোতে যদি আমরা কম গুরুত্ব দিই তাহলে এই ক্ষেত্রেও কি আমরা অনেক সময় যে ওয়েস্টেজ বেশি হওয়ার সম্ভাবনা থাকে না, যেটা মানে বড় ব্যারিয়ার হিসেবে কাজ করে? গুরুত্ব আপনি কম দিলে তো অবশ্যই সেটা মানে প্রবলেম হইতে পারে, কিন্তু আসলে স্মলার প্রজেক্ট এখানে কোশ্চেনটা হচ্ছে ভাই আপনি ডেডিকেটেড একজন অপারেশনাল স্টার্টআপ লিডারকে কোন ধরনের প্রজেক্টের আপনি কনসিডারেশনে নিয়ে আসবেন। কারণ আপনি একজন এভারেজ থেকে হায়ার এভারেজ ক্যাটাগরির কম্পিটেন্সির একটা লোককে স্পেয়ার করে আপনি আপনার কোন ধরনের প্রজেক্টে আপনি বসাবেন, সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা আপনার অর্গানাইজেশনের জন্য আসলে যখন সোললি আপনি এটা হচ্ছে আসলে স্পন্সরের ডিসিশন। তো আসলে আপনি যদি স্মল বা মাইনর প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের অপারেশন টিম থেকে একজনকে ফুল টাইম এঙ্গেজ করে দেন প্রজেক্ট, এটা আসলে তো কোনোভাবে ফিজিবল হয় না আর কি। তারা জয়েন্টলি কাজ করবে, প্রজেক্ট টিম আপনার অপারেশন টিমের সাথে জয়েন্টলি কাজ করবে। বাট এটা আমাদের ফ্যাক্টরি কনটেক্সটে আমি বললাম আর কি, যেহেতু আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রজেক্ট, বিভিন্ন ভলিউমের, হ্যাঁ বিভিন্ন ধরনের ক্রেডিটের প্রজেক্ট, তো এটা আমাদের কনটেক্সটে আসলে ফিজিবল হয় না আর কি। আসসালামু আলাইকুম আয়েশ ভাই, আমি একটু বলি। হ্যাঁ, দিস ইজ ভেরি ফাইন। আমার মনে হয় মানে যেহেতু অপারেশন লোকের ইনভলভমেন্টের একটা কস্টিং আছে, তো অর্গানাইজেশন অবশ্যই জানে কোন প্রজেক্টে কি ধরনের ইনভলভমেন্ট দে ক্যান ক্যারি ফরওয়ার্ড অ্যাকচুয়ালি। তো মাঝে মাঝে আয়াজ যেটা বলতে চাচ্ছে আমি যেটা বুঝলাম আর কি, যে কিছু কিছু কমপ্লেক্সিটি রেঞ্জ করতে পারে। কম ভলিউমের প্রজেক্টে অনেক সময় দেখা যায় যে অনেক সময় কিছু কমপ্লেক্সিটি রেঞ্জ করে, অথবা দেখা যায় যে অপারেশনে গেলে হয়তো অর্গানাইজেশনের যে এক্সপেকটেশন তার চেয়ে একটু বেশি ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। তো এইটা তখন এটা একটা দুইটা কেস এরকম থাকতে পারে, এটা কোয়ান্টিফাইবল করতে হবে। এটা তো এইভাবে আসলে বলা যায় না। আর অর্গানাইজেশন থেকে যে সেট রুল আছে সেই সেট রুল তো আসলে বড় বড় কোম্পানি নেসলের মতো এরা তো আসলে একটা দুইটা প্রজেক্টের জন্য তো অর্গানাইজেশন সেটআপ চেঞ্জ করবে না। এক্ষেত্রে আয়াজ যেটা বলতে চাচ্ছে আর কি, সাফাই যেটা বলতে চাচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার এবং অপারেশন টিমের মধ্যে ফুল টাইম ইনভলভমেন্ট না থাকলেও they should have a very cordial relation and they should have a follow up. সপ্তাহে হোক অথবা দিনে হোক একটা ফলো আপ যদি কন্টিনিউ থাকে, আর এটার কনসিকুয়েন্স যদি দেখা যায় যে
এটা একটা ট্রিগার করতে পারে, একটা বড় ভলিউমের দিকে যেতে পারে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কাছে এটা তো প্রজেক্ট ম্যানেজারের একটা বেসিক ডেইলি ওয়ার্কের মধ্যে পড়ে আর কি জিনিসটা। তো আমার আসলে আমি যেটা আমার হচ্ছে অবাক করতেছে আর কি, যে এই প্রজেক্টের যে ভলিউম গুলা এগুলা প্রজেক্ট ম্যানেজারের জন্য যদি এরকম বার্ডেন হয়ে যায় যে সে কন্টিনিউয়াস সময় দিতে পারছে না, এইখানে আসলে অর্গানাইজেশন কিভাবে দেখছে আর কি ব্যাপারটা। ভাই আমি ভাই বলো সাফায়াত, বলো সাফায়াত কিছু বলতে চাচ্ছো? বলো। হ্যাঁ ভাই আমি প্র্যাকটিক্যাল সিনারিও থেকে বলি, আসলে প্রজেক্ট ম্যানেজারের আসলে সময়ের এখানে ইন্টারাকশন না। আমি যদি বলি আমি নিজে এখন যে রোলে আছি, গত 3 বছর ধরে আমরা ইনফ্যান্ট ফর্মুলা একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট বসাচ্ছি। আমরা এখন কারেন্টলি কমিশনিং স্টেজে আছি। তো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমার কাছে মূল প্রায়োরিটি হচ্ছে আমার বিল্ডিং ডিজাইন, ইকুইপমেন্ট ইউআরএস তৈরি করা, ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচারের সাথে কমিউনিকেট করা, অল স্টেক হোল্ডার রিলেভেন্ট সিভিল কনসালটেন্ট এবং আদার্স এইসব, এবং হচ্ছে পুরো ফ্লোটা কিভাবে আসবে। বাট যেটা আমার কাছে লেস প্রায়োরিটি বা লেস আমার জানা, যে অপারেশন টিম তারা কিভাবে কাজটা করবে, তাদের ফ্লোটা কিভাবে হবে। ধরেন আমি একটা মেশিন বসিয়ে দিলাম, বাট অপারেশন টিম আসলে বেটার বলতে পারবে যে এখানে তাদের ক্লিনিং এর কি ইস্যু আছে, বা এটার আসলে হাইট কতটুকু হওয়া উচিত, যেটা তাদের জন্য আসলে মনে হয় সুবিধা। এবং আমরা যেটা দেখেছি আগে, ধরেন ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিলাম স্ট্যান্ডার্ড একটা মেশিন, বাট দেখা গেছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের ইউরোপিয়ান ভেন্ডর, তাদের যে স্ট্যান্ডার্ড হাইট বা তাদের যে স্ট্যান্ডার্ড দেখা যায় সেটা আমাদের সাথে ম্যাচ করে না। 2 নাম্বার হচ্ছে ভাই মেশিন গুলো যেভাবে বসাবো, সাথে রিলেভেন্ট অনেকগুলো চেকিং তারা করে, বিভিন্ন শিফট ওয়াইজ ল্যাব ইকুইপমেন্ট আছে, তাদের কিছু কোয়ালিটি চেক করতে হয়, তাদের ক্লিনিং করতে হয়। সেইগুলো কোথা থেকে তারা কিভাবে করে, সেই ইনপুট গুলো কিন্তু টাইম টু টাইম তাদের কাছ থেকে লাগে। আমরা মোর ফোকাস হচ্ছে যে ইকুইপমেন্ট কিভাবে বসানো যাবে, বিল্ডিং এর ডিজাইন, হাইজেনিক পার্সপেক্টিভ। বাট এই যে অপারেশনাল অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমি যদি প্রথমেই ইনবিল্ড না করতে পারি, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস রেজ হয়, কারণ হচ্ছে আমার ডিজাইনের সাথে যখন কন্টিনিউয়াস আমার ইকুইপমেন্ট ডিজাইন করতে থাকি, দেখা যায় আমার বিল্ডিং এর পজিশন এবং সবকিছুর সাথে আমার কিন্তু ওগুলো ইমপ্যাক্ট হয়, তখন কিন্তু কন্টিনিউয়াসলি আমার এই ইনপুট গুলো নিতে হয়। বাট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি কিন্তু বিল্ডিং ডিজাইন, ইকুইপমেন্ট ডিজাইনের দিকে বেশি ফোকাস দিচ্ছি, যেখানে আমার অপারেশনাল ইস্যুগুলো বা ভবিষ্যতে যে ইমপ্যাক্ট গুলো, বা আমার বিল্ডিং এর এক্সেস কিভাবে হবে রিকোয়ারমেন্ট, সেই ইনপুট গুলো কিন্তু বেটার অপারেশন যে থাকবে সেই কিন্তু বেটার দিতে পারবে। এটা একটা। প্লাস আমাদের যে ফ্যাক্টরির যে তো স্টেক হোল্ডার আছে, তারাও যাতে অনবোর্ড থাকে, যে কারণ টাইম টু টাইম অনেক ইনসিডেন্ট ঘটে, অনেক কিছু থাকে, সে হচ্ছে আমাদের একজন মুখপাত্র হিসেবেও কাজ করবে, যাতে ফ্যাক্টরির যত ইনপুট আছে সেগুলো সব প্রজেক্টের মধ্যে ডেলিভারি হয়, এবং প্রজেক্টের যেসব ইনপুট আছে সেগুলো যেন ফ্যাক্টরির লোকজন অনবোর্ড থাকে, যে এইভাবে হচ্ছে। এইভাবে যদি আমরা দেখতে পারি বিষয়টা। রাইট সাফায়াত, এক্স্যাক্টলি যেমন সাফায়াতুল্লাহ ভাই অনেক কথাই বলেছেন, ভালোই বলেছেন, কিন্তু একটু আগে আমাদের এমবিএম এর একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব একটা কথা বলেছেন, যে আমাদের যে মালিক, গার্মেন্টস এর যে মালিকরা থাকেন, তারা কিন্তু অনেক সময় এই জিনিসটাকে অ্যাফোর্ড করতে চান না, অ্যাফোর্ড করতে পারে না। 3 মাস 4 মাস যদি প্রোডাকশন লস হয়, তারা কিন্তু বিগড়ে যায়। তখন কি করে, এই মেগা প্রজেক্টটি বলেন আর স্মল প্রজেক্টটি বলেন, তারা কিন্তু শাটডাউন করে দেয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিব, ইউনাইটেড একটা ফ্যাক্টরি আছে, ইউনাইটেড একটা ফ্যাক্টরি, শার্ট ফ্যাক্টরি আছে তেজগাঁতে, আলকাতরা ফ্যাক্টরি ঠিক পাশে। ওখানে এক ভদ্রলোক, ইউনুস নাম, তার্কিশ, সে এসে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করছে, প্রসেস ওয়াইজ লেআউট, একটা গার্মেন্টস এর প্রসেস ওয়াইজ লেআউট স্টার্ট করেছেন। তো সেখানে প্রথম মাসে যেখানে প্রোডাকশন হতো তাদের 1500 পিস, সেখানে প্রথম মাসে হলো 700 পিস, সেকেন্ড মাসে হলো 800 পিস, এরকম করে 6 মাস গেল। সোহেল সাহেব, মালিকের নাম, সোহেল সাহেব বলছে ঠিক আছে, তোমাকে আমি 8 মাস সময় দিচ্ছি, তুমি আমার প্রজেক্ট রান করো। যখন 8 মাস গেল, এখন তার শার্টের আউটপুট আসতেছে, স্ট্যান্ডার্ড শার্টের আউটপুট আসতেছে তার 1800 থেকে 2200 পিস প্রোডাকশন আউটপুট আসতেছে। তো সে যে 8 মাস যে সাপোর্টটা দিয়েছে, এটা অনেক গার্মেন্টস এর মালিকরা দিতে চায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে ফ্যাক্টরিকে অ্যাডভাইস করি, ফ্যাক্টরি অনেক নতুন কিছুই গ্রহণ করতে চায় না। সেক্ষেত্রে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা যারা আছি
আমাদের মতো মিড ম্যানেজমেন্ট যারা আছি, তারা যদি আমরা মালিকদেরকে এই টাইপের ট্রেনিং এ যদি ইনক্লুড করতে পারি, আমার মনে হয় আমরা খুব ভালো রেজাল্ট পাবো অ্যাজ এ এমপ্লয়। ভাই আমি আসলে আপনার সঙ্গে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে দেখেন দুইটা ব্যাপার আছে। আপনি এন্টারপ্রেনারকে, আপনি আপনার মালিককে আপনি ট্রেনিং এর কথা মানে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা হচ্ছে একটা আপনার অন্য ব্যাপার। কিন্তু মূল যেটা মিড ম্যানেজমেন্টের যে কাজ, বেসিক কাজ, আপনাকে কনসিকোয়েন্স মালিককে রিপ্রেজেন্ট করতে হবে। এগুলো খুব বেসিক জিনিস আর কি। কিভাবে যখন একটা করবেন, যখন আপনি একটা লেটেস্ট মেশিন আনতেছেন, আমাকে একটু একটা মিনিট সময় দেন, আমি শেষ আর বলবো না। আপনি কিভাবে তাকে এক্সপ্লেন করবেন? সে কি করলো, আপনাকে কম্পিউটারাইজ মেশিন এনে ইনসার্ট করে দিল, জাস্ট বললো ইউ হ্যাভ টু ফলো দ্য প্রোডাকশন, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসিডিউর। কিন্তু এই মেশিনটার জন্য যে ট্রেন দরকার, ওই ট্রেনটা কিন্তু উনি করাচ্ছেন না, যার কারণে কি হচ্ছে, এখানে ল্যাক অফ নলেজ থেকে যাচ্ছে। যে গ্যাপটার জন্য আমাদের মতো যারা আছে তারা অনেক সময় মাইর খেয়ে যাচ্ছি প্রজেক্ট ম্যানেজমেন্টের কারণে। মালিক কখনোই বলবে না যে তোমাকে আমি একসাথে 2 বছর 3 বছর দিব, আমাকে বলবে তোমাকে দিছি তুমি রান করো। কারণ এখন যে সিচুয়েশন, সবাই রেডিমেড সবকিছুই চায়। বাট এখনকার মালিকরা এই জিনিসটা বুঝতেছেন। মালিককে যদি আপনি অ্যাপ্রোচ করেন, মালিক বলবে যে ঠিক আছে তুমি এটা বলতেছো ভালো হবে, বলো। কিন্তু আপনার তো ম্যাজিক নাই যে রাতকে আপনি দিন করে দিবেন। এজ এ প্রোডাকশন সাইড বলতেছি আমি কথাগুলো। আপনি নতুন সব টেকনোলজি এনে দিলেন, বাট ওইটা যে স্টার্ট করবেন, ওটা যে রান করবেন, ওই রানের জন্য যতটুকু এক্সপিরিয়েন্স দরকার, ওই এক্সপিরিয়েন্স গুলো আমাদের 90 মডেল যে আছে তাদের ভিতরে নাই। আমি আমার এই কথাটা বলা, কারণ আমিও 90 মডেল ধরতে পারেন। কারণ আমার মাথায় কখনোই আসবে না কম্পিউটারাইজ মেশিনে প্রোডাক্টিভিটি ভালো হবে। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, ইপিকেন আমি অপারেশন ম্যানেজার ছিলাম, অপারেশন হেড ছিলাম। আমি যখন একটা মেশিন, ওভারলক মেশিন কেটে টেবিলের সাথে সমান করে দিলাম, একটা মেয়ে ব্যাক রেস মারতেছে 8 পিস করে মিনিট, আগে ব্যাক রেস মারতো 2 পিস করে মিনিটে, যখন 8 পিস করে মিনিট মারতেছে, যখন আমি বোর্ড কাটতেছি, কেটে সমান করতেছি, রঞ্জু সাহেব আমাকে হংকং থেকে ফোন দিছে, ওনার একজন ভাইরা সম্বন্ধী আছে, উনি সহ ফোন দিয়ে বলতেছে, আমাকে বৃষ্টি ভাষা বলতেছে, তুমি এটা কি করতেছো, তুমি আমার মেশিন কাটতেছো কেন? ফাইনালি ওনার সাথে এই কথাই বলা লাগছে। ওনাকে অনেকভাবে ট্রাই করছি, কারণ আমাদের ওখানে একজন ভদ্রলোক ছিলেন, আমি নাম বলবো না, উনাকে চিনবেন, এক বাইং হাউস এখন যুক্ত। সে উনাকে বলছে যে এই ছেলে তো নষ্ট করে দিয়েছে গার্মেন্টস। তখন কি বলছে রঞ্জু সাহেব, যখন বলছে ফাইনালি তার সাথে এই কথা হয়েছে, ওকে একটা মেশিন 56,000 টাকা, আমার যে স্যালারি, আমি একটা মেশিন কিনে দিতে পারবো, আমি খালি ট্রাই করি। যখন এইটা করে আমি একটা সিমি লেন করলাম, যখন আমার প্রোডাক্টিভিটি ভালো হলো, 1300 থেকে আমার প্যান্ট 2600-তে আসলো, তখন তারা বাহুবা দিল। কিন্তু এর আগে যত ভৎস করা যায় আমাকে করছে। সরি, আমি আপনাকে আসলে আমাদের তো মানে এই ধরনের এইভাবে তো হয়ই আসলে। কিন্তু আমাদের যদি এটা সবকিছু হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড না, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এটা একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এখন আমাদের লোকাল যারা এন্টারপ্রেনার আছেন, ওনাদের এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা, ঠিক আছে? তো ওইটাকে তো আসলে আপনি আমি একটু শেয়ার করি এই জায়গায় মামুন সাহেবের সাথে। আমরাও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এ আছে, এখানে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কথা বলি, এই জিনিসটা হচ্ছে মেইন। মালিক আসলে একটা ফ্যাক্ট না। আমার কাছে আমার পার্সোনাল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছে, আমার এক্সপিরিয়েন্স থেকে গার্মেন্টসের এক্সপিরিয়েন্স থেকে বলছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন একটা ভালো কাজ করতে চাই, সেটা কিন্তু আর দুইজন বুঝে। যারা এই কাজ সম্পর্কে জানে না তারা কিন্তু জানে। সে যদি এই কাজে সাকসেস হয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের মতো লোকের দরকার হবে না। সে হয়তো এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রোল প্লে করতেছে বা এক্সিকিউটিভ হিসেবে রোল প্লে করতেছে। সে প্রোডাকশন ম্যানেজমেন্ট যেখানে ইনপুট দিতে পারতেছে না, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারতেছে না, সে যদি তার হয়ে গার্মেন্টসে কি হয়, সবকিছু প্রোডাক্টিভিটি বেস। যে প্রোডাক্টিভিটি ভালো দিতে পারবে, আপনি 20 বছর সার্ভিস করে আসছেন একটা কোম্পানির জন্য, সেখানে যদি 2 বছরের একটা ছেলে এসে সে যদি তাকে প্রোডাক্টিভিটি এই সাথে বাড়াই দিতে পারে, 26 বছর যে সে এতদিন সার্ভিস দিয়ে আসছে, ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ কিন্তু সেটা কখনো কনসিডার করবে না। এবং এই জিনিসটা থেকে একটা হিউজ কনফ্লিক্ট ক্রিয়েট হয়, নাম্বার 1। নাম্বার 2, যখন মালিকদেরকে বলা হয়, মালিকদেরকে কিন্তু কাস্টমার সাইড থেকে বিভিন্ন ক্ষেত্রে লিড টাইম বলেন, অমুক বলেন, প্রোডাক্টিভিটি বলেন, কোয়ালিটি বলেন, সব ক্ষেত্রে অটোমেশন বা বিভিন্ন ক্ষেত্রে একটা প্রেশার থাকে। প্রেশার ক্রিয়েট থেকে সে ম্যানেজমেন্টের সাথে আজকে আয়াজ ভাই যে প্রেজেন্টেশনটা দিয়েছে, আমি মনে করি এই জিনিসটা একটা ভ্যালু আছে।
সেটা হচ্ছে আমি কি করি, আমার পরিচিত বা আমার কোরিলেটেড কয়েকজন মানুষের সাথে কথা বলি, আমি মনে করছি তাদের 22 বছর 26 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা খুব ভালো জানে, তারা যেহেতু ইন্ডাস্ট্রিতে টিকে আছে, তারা চেঞ্জের সাথে চেঞ্জকে অ্যাডপ্ট করে নিয়েছে, তারা ইনপুট যেটা দিচ্ছে এটা কারেক্ট। কারণ কোম্পানির এতদিনের সাথে তারা কিন্তু কোম্পানির প্রোডাক্টিভিটির সাথে কোম্পানির যে গ্রোথ সেটার সাথে তারা কোরিলেটেড, সরাসরি রিলেটেড। তো তাকে ট্রাস্ট করে মালিক বা মালিক পক্ষ তাকে দিয়েছে যে আমরা কি ইনপুট দিতে পারি। তো তারাও কিন্তু একটা স্টেক হোল্ডার ক্রস ফাংশনালি যারা আছে তাদেরকে ইনভলভ করে। কিন্তু যাদেরকে মনে করে যে তারা আসলে খুব ভালো জানে, রিসেন্টলি তারা জেনে আসছে, তাদেরকে ইনভলভ না করে যারা তাদের একটা ইসলাম বা সিন্ডিকেট যদি বলি খুব সহজভাবে, তাদেরকে ইনভলভ করে মালিক পক্ষকে একটা রিপোর্ট পেশ করা হয়। এবং যেখানে দেখা যাচ্ছে যে সে যে মডার্ন অটোমেশন সম্পর্কে যার নলেজটা আছে সেটাকে ডিনাই করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই জিনিসটার জন্য কিন্তু কনফ্লিক্ট এটাকে অ্যাভয়েড করতে না পারার কারণে কিন্তু ওই যে যিনি মামুন ভাই যেটা এক্সপ্লেন করেছেন সেটা হয়। বাট মালিকদেরকে পারতপক্ষে আরেকটা ডিসাইড বলি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এ যেটা হয়, আমরা যে অটোমেশন ইমপ্লিমেন্ট করি 98% উইথাউট প্রজেক্ট বা মানে ফর্মাল প্রজেক্ট বা স্টিল ইভেন ফর্মাল যে কাইজান আছে সেটাকে ফলো না করে করা হয়, এবং সেটা প্রফেশনাল লোকজনে করে। যার কারণে মানে অ্যাকচুয়াল যে আউটকামটা সেটা কিন্তু মালিক লেভেল পর্যন্ত দেয়া যায় না। আমার মনে হয় আমরা শেষ করি। একটা জিনিস কি আমরা মনে হয় একটা বেসিক জায়গায় আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে আপনারা দুটো জিনিস এক করে ফেলতেছেন, আপনারা বিজনেসের সঙ্গে এন্টারপ্রেনারশিপকে এক করে ফেলতেছেন। মামুন ভাই যেটা বলছে, হি ইজ নট টকিং অ্যাবাউট এন্টারপ্রেনার। এখন এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। এখন সবাই যারা ব্যবসা করতেছে সবাই এন্টারপ্রেনার না। যারা এন্টারপ্রেনার একটা সাস্টেইনেবল বিজনেসের জন্য সে সময় দিবে, আর যারা শর্ট টার্ম প্রফিট খোঁজে তারা এই সময়টা দিবে না। এখন অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে আপনাকে তো একজন সেরকম মালিককে খুঁজে বের করতে হবে। ইউ ক্যান চেঞ্জ এ পারসন। আপনার উপরে যিনি আছেন আপনি তাকে তার মাইন্ডসেটকে ওইভাবে চেঞ্জ করতে হয়তো পারবেন হয়তো, বাট এখানে সময় দেওয়াটা অতখানি যুক্তিযুক্ত আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা মনে করি না। কারণ আপনি একজন মানুষকে চেঞ্জ করার জন্য কাজ করছেন না, আপনি নিজের প্রসপারিটির জন্য কাজ করতেছেন। এই জন্য একজন ভালো এন্টারপ্রেনারের সঙ্গে কাজ করাটাও দরকার। আপনি কোথায় কাজ করছেন এটা গুরুত্বপূর্ণ ব্যাপার একটা। রাজা ভাই আমার মনে হয় আপনার শেষ ফয়েজ ভাই আপনি যেটা বলছেন আমি ছোট্ট একটা কথা বলবো, আমরা যেখানে চেঞ্জ ম্যানেজমেন্ট আমরা শেষ করে দিই। ভাইটাল রোল প্লে করে যে কোনো ক্ষেত্রে। ওই কনফ্লিক্টটা যদি কোনোভাবে আমরা কভার করতে না পারি না, প্রজেক্টের সাকসেস আমাদের এটা কিন্তু ভালো। হ্যাঁ ধন্যবাদ। আমরা আসলেই আজকে মোটামুটি হয়তো কিছু আউট অফ রেঞ্জ ও ডিসকাশন গিয়েছে, এরকম যাবে লাস্টে সেটা থাকে, সেটাকে টলারেন্স হিসেবে নিতে হবে আমার মনে হয় ফয়েজ ভাই। তো আমরা শেষ করি আজকে। আর যদি কোনো এরকম মিটিং দরকার, এই ট্রেনিং দরকার, এরকম মিটিং দরকার। আজকে তাহলে শেষ করি আর কি আমরা। রাজা ভাই নেক্সট উইকের প্ল্যান কি? নেক্সট উইকে তো রব ভাইকে আমি নক দিয়েছিলাম, উনি তো কিছু জানালো না। তো রব ভাই মানে সকির ভাই? না গোলাম রব, ওনাকে আবারও দেখি আজকে নক দিয়ে তারপরে আমি ফাইনালি জানাবো আর কি করা যায়। আর আজিম ভাই করতে চাইছিল, আজিম ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই আজিম ভাই তো আমাদের গ্রুপে নাই মনে হয়, আছে রাজা ভাই? এই রাজা ভাইয়ের সঙ্গে ট্যাগ